প্রায় 3 মাস ধরে চাকরির পেছনে ঘুরছি, কিন্তু কোথাও চাকরি পেলাম না। আর পাবোই বা কী করে? আর আমার তো কোনো মামা খালু নেই। আর এত টাকা ঘুষ দিয়ে তো আমি আর চাকরিতে দিতে পারবো না। আমার বাবা মার এত সামর্থ্য নেই। মন খারাপ করে বসেছিলাম নদীর তীরে। সেই সময় দেখি আয়েশা আমার দিকে ছুটে আসছে। অভি, এই অভি, তোকে কত জায়গায় খুঁজে বেরিয়েছি, তুই কি জানিস কোথায় থাকিস? তুই বলতো, তাড়াতাড়ি বাড়ি চল। বড় আব্বুর শরীর ভীষণ খারাপ। কি বলছিস এসব? তাড়াতাড়ি চল। তারপর আমি আর আয়েশা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি গিয়ে দেখি আব্বু বিছানায় শুয়ে আছে। কি হয়েছে আব্বু তোমার? বাবা, আমার শরীরটা তো খুব খারাপ। ঘরে চাল ডাল কিছু নেই। কি রান্না করবে তোর মা? তুই প্লিজ বাবা, একটু মনে না করলে রিক্সা নিয়ে একটু বের হবি। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি। আর আসার সময় দেখি তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। বাবা মাকে আসছি বলে আব্বু রিক্সাটা নিয়ে বের হলাম। আপনাদের পরিচয়টা দিয়ে দিই, আমি অভি ইসলাম আসিফ, নিম্নবিত্ত পরিবারের ছেলে। অনার্স কমপ্লিট করেও চাকরি না পাওয়া একজন বেকার ছেলে। বাবা রিক্সাটা নিয়ে মোড়ে দাঁড়িয়ে আছি, এমন সময় 2টা ছেলে আমার দিকে এগিয়ে এলো। তাদের আমি ঠিকই চিনতে পেরেছি, তারা আমাদের ক্লাসের সহপাঠী ছিল। এই যে মামা, চৌরাহাস যাবা? দোস্ত দেখ, এই ছোট লোক ছেলেটা না যে আমাদের সাথে পড়তো? এবার সাকিব আমার দিকে একটু ভালো করে লক্ষ্য করলো, এবার হয়তো চিনতে পেরেছে। হ্যাঁ, এই তো সেই ছোট লোক। কি রে, এত দূর পর্যন্ত পড়াশোনা করে শেষ অব্দি রিক্সা চালানো শুরু করলি? এজন্যই বলি গরিবদের বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে নেই। এতদিন তোর বাবা তোর উপরে যতগুলো টাকা খরচ করেছে সবগুলোই বৃথা গেল। আমি মুচকি হাসি দিয়ে তাদের প্রশ্নের জবাবে বললাম, ভাইয়া, বর্তমান যুগের অবস্থা কি জানেন? জানেন না, আর জানবেই বা কি করে? আমাদের মতো তো আর রোদে পুড়ে মাসের পর মাস ধৈর্য ধরে চাকরি খুঁজতে হয় না। আপনাদের টাকা আছে, আপনাদের লোক আছে। এখন যদি বলেন তো এক্ষুনি আপনার চাকরি কনফার্ম কেন জানেন? বর্তমান সময় মানুষ যোগ্যতা খুব কমই দেখে, এখন শুধু দেখে টাকা। যার কারণে আমি হয়তো হেরে গেছি। তা ভালোই বলতে শিখেছিস দেখছি। দেখেছিস আমাদের টাকার পাওয়ার, যখন খুশি যা খুশি তাই করতে পারে। কিন্তু তোরা পারিস না, কারণ তোদের কাছে টাকা পয়সা নাই। এই কথাটি বলেই সাকিব আর ইমন অট্ট হাসিতে মেতে উঠল। আমি শুধু তাদের এই কথাটাই মনে মনে বললাম, এত অহংকার করে লাভ নেই, নিশ্চয়ই অহংকারের পতনের মূল। তারপর সাকিব আর ইমনকে চৌরাহাস নামিয়ে দিয়ে আবার আরেকটি ভাড়া নিয়ে আরেকটি গন্তব্যস্থলে গেলাম। এভাবেই দিনটা চলে গেল। প্রায় 500 টাকার মতো হয়েছে, তার বেশি আর পারলাম না। যাই হোক, সেই টাকাগুলো দিয়ে বাবার জন্য কিছু ঔষধ এবং কিছু মোটা চাল ডাল নিয়ে গেলাম। আমাদের মতো নিম্নবিত্ত মানুষদের জন্য মোটা চালই অনেক, আমাদের তো চিকন চাল কেনার সাধ্য নেই। বাবা, তোর কষ্ট হচ্ছে অনেক। কি বলছো বাবা? আমার কোনো সমস্যা হয়নি, বিশ্বাস করো। রিক্সা চালিয়ে যে তোমাদের মুখের হাসিটা দেখতে পারছি, এটাই বা কম কিসের বলো? তারপর চাল ডালগুলো মাকে দিলে মা রান্না বসায়। আমি একটু বিশ্রাম নিতেছিলাম, সে সময় আবার আয়েশা এলো আমার কাছে। তোকে কখন থেকে দেখছি, তুই তোর হাতটা কেমন জানি লুকোচ্ছিস। তোর হাতটা আমাকে দেখা। কেন? আমার হাত তোকে দেখাবো কেন? কিছু হয়নি তো আমার হাতের। না, আমাকে মিথ্যে বলবি না, তোর হাতে তো কিছু একটা হয়েছে, আমাকে দেখা। তারপর আয়েশা জোর করে আমার হাতটার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দেয়। আমার হাতের তালুতে ফোসকা পড়ে গেছে, আর পড়বি বা না কেন, আমার তো রিক্সা চালানোর অভ্যাস নেই। তোর হাতের এই অবস্থা আর তুই আমাকে কিছু বলিসনি? আমাকে কষ্ট দিতে তোর খুব ভালো লাগে, তাই না? কি বলছিস এসব? তোকে কষ্ট দিতে আমার আবার ভালো লাগবে কেন? আমার এমনি ইচ্ছে হয়নি, তাই হাতটা তোকে দেখাইনি। আচ্ছা হয়েছে, বস, আমি দেখি কোনো জায়গায় মলম পাই নাকি, তাহলে হাতে লাগিয়ে দিচ্ছি, ব্যথাটা কিছুটা কমবে। আমি আয়েশাকে যতই দেখি তত অবাক হয়ে যাই। সে আমাকে এতটা পরিমাণ ভালোবাসে যা তা বলে বোঝাতে পারবো না। খুব যত্ন নেয় আমার। আয়েশা পরিচয় তো আপনাকে দেওয়া হলো না। আয়েশা হলো আমার ছোট চাচার মেয়ে। ও যখন খুব ছোট, সে সময় তার বাবা মা একটি ট্রাক চাপায় মারা যায়। তারপর থেকেই সে আমাদের কাছে বড় হতে থাকে। কিছুক্ষণ পরে কোথা থেকে আয়েশা যেন মলম জোগাড় করে এনে আমার হাতে লাগিয়ে দেয়। আমার ব্যথাটা তারপর আস্তে আস্তে কিছুটা কমে যায়। আস্তে আস্তে দিন যেতে লাগে, কিন্তু কোথাও চাকরি পেলাম না। আর চাকরি পাওয়ার আশাও ছেড়ে দিয়েছি, কেননা এখন টাকা ও মামা খালু না থাকলে চাকরি পাওয়া যায় না। বাবার সাথে আমিও রিক্সা নিয়ে পরিবারের হাল ধরা শুরু করেছি। কিছু তো একটা করতে হবে, নইলে তো আমরা কিছুতেই চলতে পারবো না। কলেজে আমার একটা বন্ধু বান্ধবী ছিল না, কিন্তু কেন ছিল না তা জানবেন? তার কারণ হলো আমি গরিব বলে।
আমি তো আর সবার মতো নতুন পোশাক আশাক পরে পরিপাটি হয়ে কলেজে যেতে পারতাম না। আমার যা জুড়তো তাই পরে কলেজে আসতাম। তার জন্য সবাই আমার থেকে দূরে থাকতো। সবাই আমাকে ছোট লোক, খ্যাত বলে অপমান করতো। কিন্তু এসব আমি কখনোই মাথায় নিইনি, কারণ আমি গরিব। আমাকে সব কথা শুনতে হবে তাদের কাছ থেকে। তাই বলে কি আমি মন খারাপ করে বসে থাকবো? যে করে হোক আমার স্বপ্নটা পূরণ করতেই হবে। আমার স্বপ্ন ছিল আমি অনেক বড় কিছু হব, কিন্তু বর্তমান দেশে যা অবস্থা, কোনো জায়গায় টিকতে পারিনি। সব কিছু ঠিক থাকলেও শুধু একটা জায়গায় এসে থেমে গেছি, সেটা হলো টাকা। নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে চেয়েছিলাম শিল্প কারখানায় যোগ দেব, কিন্তু সেখানেও একই নিয়ম, সেটা হলো টাকা। তাই আর চাকরি হলো না। যখন আমার সাথে আমার ক্লাসের সহপাঠীদের দেখা হয় তখনই আমাকে অপমান করে। আমাকে সবসময় বলে রিক্সা চালক, ছোট লোক। এত পড়াশোনা করে শেষমেশ রিক্সা চালকই হলি, আরও নানা কিছু। তবে সে সব কিছু আমলে নিয়ে আমার আর তো বসে থাকা চলবে না, আমাকে তো চলতে হবে। তাদের কথা সবসময় এক টুকরো মুচকি হাসির মাধ্যমে উড়িয়ে দিয়েছি। একদিন রিক্সা নিয়ে বাড়ি ফিরছিলাম, অনেক রাত হয়ে গেছে। আজকে হয়তো বাবা মা আর আয়েশা অনেক চিন্তা করছে আমি কেন এখনো বাড়িতে পৌঁছালাম না। আসলে একজনকে নিয়ে গেছিলাম অনেক দূর, তাই সেখান থেকে ফিরে আসতে রাত হয়ে গেল। বাড়ি ফেরার সময় আমার চোখের সামনে যা ঘটলো তা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সামনে একটি প্রাইভেট কারের একটি গাছের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায়। তারপর আমি দৌড়ে গিয়ে দেখি শুধু গাড়িতে একটি লোক ছাড়া আর কেউ নেই। তিনি গাড়িটা চালাচ্ছিলেন। তার মাথায় মনে হয় অনেকটাই আঘাত লেগেছে, অনেক রক্ত পড়ছিল। আমি আমার গামছাটা দিয়ে কোনো রকম মাথাটা পেঁচিয়ে আমার রিক্সায় করে হাসপাতালে নিয়ে গেলাম। লোকটাকে আমি এর আগে কোনোদিন দেখিনি। বাবা বারবার ফোন দিচ্ছে, এত রাত হয়ে গেছে, কেন ছেলেটা এখনও আসছে না। আমি ফোনটা তুলে দেখি প্রায় 30টার মতো মিস কল, সব বাবাই করেছে। তারপর আমি ফোন দিয়ে জানালাম যে হয়তো আমি আজকে বাড়ি নাও ফিরতে পারি। তিনি জানতে চাইলে আমি তাকে ঘটে যাওয়া ঘটনাগুলো সব কিছু বলি। তারপর সেই সময় একটি ডক্টর এলো আমার কাছে। আপনি যাকে হসপিটালে নিয়ে এসেছেন তিনি আপনার কে হন? উনি আমার কেউ হন না। তাহলে আপনি ওনাকে কোথায় পেলেন? আমি আমার রিক্সা নিয়ে বাড়ি ফিরছিলাম, সেই সময় দেখি তিনি গাছের সাথে অ্যাক্সিডেন্ট করেন। তারপর ঘটনাস্থল থেকে ওনাকে বের করে এনে এখানে ভর্তি করাই। তা ওনার পরিবারকে তো জানাতে হবে, প্লিজ তাড়াতাড়ি জানান। জি দেখছি। তারপর ডাক্তারটি চলে গেল। তারপর আমি ভাবতে লাগলাম ওনার কাছে তো ফোন ছিল, তাহলে সেই ফোনটা নিশ্চয়ই গাড়িতে পড়ে আছে। তাই আমি আবার রিক্সা নিয়ে সেই স্থানে গেলাম। গিয়ে দেখি তার ফোনটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তারপর ওনার ফোনের সিমটা আমার ফোনে লাগিয়ে নিলাম। পরিবার সবার নাম্বার সেভ করা ছিল, তাই আমার বেশি কষ্ট করতে হলো না। সেখানে ওয়াইফ নামে একটি নাম্বার সেভ করা ছিল, হয়তো ওনার স্ত্রী হবে, তাই ফোনটাই দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? এটা তো আমার স্বামীর নাম। আপনি কোথায় পেলেন এই নাম্বার? জি আমি আপনার কাছে যে জন্য ফোন দিয়েছি, আপনি তাড়াতাড়ি এই হসপিটালে চলে আসুন। আপনার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করেছে। তারপর ভদ্রমহিলাটি হাউমা করে কাঁদতে লাগলেন। দেখুন চিন্তা করবেন না, তেমন কিছু একটা হয়নি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। তারপর আমি আবার হসপিটালে গেলাম। হসপিটালে গিয়ে শুনলাম ওনার নাকি রক্ত প্রয়োজন। যাক, আচ্ছা ডক্টর, তার রক্তের গ্রুপ কি? এ পজিটিভ। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এখন আর রক্তের জন্য ছোটাছুটি করা লাগবে না, কারণ আমার রক্তের গ্রুপও এ পজিটিভ। তাহলে তো খুব ভালো হয়, চলুন আমার সাথে। তারপর ডক্টর আমাকে একটি বেডে নিয়ে গেলেন। সেখানে আমার শরীর থেকে রক্ত নেওয়া হলো। অনেকক্ষণ ধরে রক্ত নেওয়ার আমার শরীরটা কিছুটা দুর্বল হয়ে যায়, যার জন্য ডক্টর আমাকে রেস্ট নিতে বলেন। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে। এখনই চলে যাব। ঠিক সেই সময় মনে পড়লো ওই ভদ্রলোকটির কী অবস্থা, তা দেখে আসা উচিত। তারপর ওনার বেডে গিয়ে দেখি ওনার স্ত্রী ও সন্তান তার পাশে বসে আছে। তো এখন কেমন লাগছে তোমার? জি ম্যাম, আমার এখন একটু ভালো লাগছে। স্যারের জ্ঞান ফিরেছে কখন? এই তো ভোরবেলাতেই ওনার জ্ঞান ফিরেছে। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব তা আমার জানা নেই। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে তোমার মতো ছেলে সেই সময় ওইখানে ছিল বলে আজ আমার স্বামীকে আমি জীবিত অবস্থায় দেখতে পাচ্ছি। এইসব বলে আমাকে ছোট করবেন না ম্যাম, মানুষ তো অবশ্যই মানুষের জন্যই, তাই না? তুমি একদম আমাদেরকে স্যার ম্যাডাম এসব বলে ডাকবে না। তুমি আমাদের আঙ্কেল আন্টি বলে ডাকতে পারো। না, কি যে বলেন আপনি।
আমার এখনো এতটা যোগ্যতা হয়নি। স্যার ম্যাডাম এসব কিছুই ঠিক আছে, তাহলে আসি স্যার। সাহারা যা বলেছে তাই হবে। তুমি আমাদের স্যার ম্যাম এসব বলে ডাকবে না, তুমি আমাদের আঙ্কেল আন্টি বলে ডাকবে। আর চলে যাচ্ছ মানে তুমি কোথায় যাচ্ছ? তুমি আমার জীবন বাঁচালে, তোমাকে আমি এমনি এমনি ছেড়ে দেবো নাকি? আসলে আঙ্কেল, কালকে রাত্রে বাড়ি ফিরতে পারিনি, যার জন্য বাবা মা সবাই খুব দুশ্চিন্তায় আছে, তাই আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তা কোথায় থাকো তুমি? সামান্য কিছু দূরেই একটা বস্তি আছে, সেখানেই আমরা থাকি। বস্তিতে থাকো মানে? আমরা গরিব নিম্নবিত্ত, আমাদের বস্তি আসল ঠিকানা, আর আমরা সেখানেই থাকি। তোমার কথাবার্তা তো তোমাকে দেখে মনে হয় না তুমি বস্তির ছেলে। তারপর আমি মুচকে এসে আঙ্কেলের কথায় জবাব দিলাম। আমি গরিব ঘরের ছেলে হলেও অনেক কষ্ট করে অনার্স কমপ্লিট করেছি। পড়ালেখার দরুনে সবার সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। তারপর আঙ্কেল আমার কথা শুনে অবাক হয়ে গেলেন। কি বললে তুমি? তুমি অনার্স কমপ্লিট করেছো? তাহলে তুমি রিক্সা চালাও কেন? কেন, তুমি তো চাকরি বাকরিও করতে পারো, যেহেতু তোমার যোগ্যতা আছে, অনেক দূর পর্যন্ত পড়াশোনা আছে। হাসালেন। আর চাকরি, আমি যে চাকরির চেষ্টা করিনি তা ভাবলে আপনি ভুল করবেন। আসলে বর্তমান দেশে চাকরি মেধা দিয়ে হয় না, চাকরি হয় টাকা দিয়ে। আর আমাদের তো আর সে সামর্থ্য নেই যে টাকা দিয়ে চাকরি নেব। কিছু উপায় না পেয়ে অবশেষে এই পথটাই ধরতে হয়েছে। তোমার কথা শুনে আমার খুব খারাপ লাগলো। তোমার কথাটা সত্যি, বর্তমান যুগে যোগ্যতা দিয়ে কোনো কিছু হয় না, যা হয় সব কিছু টাকা দিয়ে। আচ্ছা, আমি তোমাকে চাকরি দেব। আঙ্কেলের কথা শুনে আমার যেন হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা। সত্যি বলছেন আপনি? আমাকে আপনি চাকরি দিবেন? বলুন, আপনার কি কাজ করতে হবে? তেমন কিছু না, আগে বলো তুমি কি আমাকে চেনো? এবার ওনার কথায় কিছুটা অবাক হলাম। কি করতে চাইছেন তিনি? না, এর আগে তো আপনাকে কোনোদিন দেখিনি। আচ্ছা, তাহলে আমার পরিচয়টা আজকে জেনে নাও। আমি এই আসনের এমপি। তোমার কাজ হলো তুমি সবসময় আমার সাথে থাকবে আর আমার সাথে কাজ করবে। বিশ্বাস করো, তুমি কোনোদিন ঠকবে না। তাহলে আপনি আমাকে রাজনীতি করতে বলছেন, তাই তো? আসলে আমি রাজনীতি সম্পর্কে কিছুই জানি না, আর আমি রাজনীতিতে যুক্ত হতে চাই না। ধন্যবাদ আপনাকে। একবার ভালোভাবে ভেবে দেখো, তুমি কি চাও না এই দেশ থেকে দরিদ্রতা দূর করতে? তুমি তো দেখো তোমার আশেপাশের কত মানুষ গরিব, তারা না খেয়ে মারা যায়, তারা এক টুকরো রুটির আশায় পচে থাকে। তুমি কি চাও না তাদের মুখে অন্ন তুলে দিতে? তুমি কি চাও না আমাদের এদেশ থেকে ঘুষ, প্রতারণা, অর্থনৈতিক কাজ তুলে দিতে? তুমি কি চাও না যে তোমার মতো আরো অনেক গরিব ছেলে চাকরি না পেয়ে পথে ঘুরুক? না, আমি এসব কিছু চাই না। আমি চাই আমাদের এই দেশটাতে শুধু শান্তি প্রতিষ্ঠিত হোক। আমি চাই না কোনো মেধা, কোনো যোগ্যতা টাকার কাছে হেরে যাক। আমি চাই না এই দেশের গরিব না খেয়ে মরুক। আর আমি চাই না এই দেশের গরিব মানুষ, বিশেষ করে বৃদ্ধরা, যারা না খেয়ে অন্যের দুয়ারে দুয়ারে ঘুরে, তাদের মুখে আমি অন্ন তুলে দিতে চাই। কিন্তু আমার কাছে এই স্বপ্নটা দেখা অনেক সহজ, কিন্তু বাস্তবতা অনেক কঠিন, আকাশ পাতাল তফাৎ। এটা আমার স্বপ্ন হলেও আমার পূরণ করার সাধ্য নেই। শোনো, আমি তোমাকে এই স্বপ্ন পূরণ করার পথ দিতে পারি, কোনো অসৎ উপায়ে নয়, অবশ্যই সৎ উপায়ে। আর তুমি নিশ্চয়ই আশা চৌধুরীর নাম শুনেছ? হ্যাঁ, আমি শুনেছিলাম কোনো এলাকার নাকি এমপি। যথেষ্ট ভালো মানুষ উনি, অনেক শুনেছি ওনার ব্যাপারে। ওনার মতো সবাই হলে দেশটা আর এমন থাকতো না, কিন্তু চোখে দেখিনি কোনো দিন। যদি বলি আমি সেই ব্যক্তি, তাহলে তুমি কি বিশ্বাস করবে? এবার আমি ওনার কথায় কিছুটা অবাক হয়ে গেলাম। তাহলে কি আপনি সত্যি সেই আসাদ চৌধুরী? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, আমি সেই আশাদ চৌধুরী। তাহলে এবার আমার সাথে তোমার কাজ করতে কোনো আপত্তি নেই তো? তারপর কিছুক্ষণ ভাবলাম। ভাবার পরে কি মনে করে জানি তার কথায় সায় দিলাম। ঠিক আছে, আমি আপনার সাথে দেশের উন্নয়নের জন্য কাজ করতে রাজি আছি। দেশের গরিব মানুষদের জন্য, দেশের শিক্ষিত বেকার মানুষদের জন্য সুযোগ তৈরি করতে আপনার সাথে আমি রাজি আছি। তারপর আঙ্কেল আন্টিকে বিদায় জানিয়ে বাড়িতে চলে আসলাম। ঠিক আছে, আমি আপনার সাথে দেশের উন্নয়নের জন্য কাজ করতে রাজি আছি, দেশের গরিব মানুষদের জন্য,
দেশে শিক্ষিত বেকার মানুষদের জন্য সুযোগ তৈরি করতে আপনার সাথে আমি রাজি আছি। তার আঙ্কেল আন্টিকে বিদায় জানিয়ে বাড়িতে চলে আসলাম। ওনার কথা সায় দেবো কি দেবো না এ নিয়ে মনটা ভীষণ দ্বিধাদ্বন্দ্বে আছি। কিন্তু চাকরিটা করলে তো পরিবার মুখের হাসি ফোটাতে পারবো, এটা আবার কম কিসের। বাড়িতে গিয়ে সবাইকে জানালাম এই বিষয়টা নিয়ে। বাবা অনেক খুশি, কেননা বাবা আশাদ চৌধুরী সম্পর্কে ভালোভাবে জানেন। তিনিও জানেন যে আশাদ চৌধুরী যথেষ্ট ভালো মানুষ, তার সাথে কাজ করা নিয়ে বাবার কোনো দ্বিধা নেই। কিন্তু মা কিছুতেই আমাকে ওনার সাথে কাজ করতেই দিতে চায় না। রাজনীতি বলে কথা, নানা সংশয় সৃষ্টি হয়েছে তার মনে। তবে পরিবারের কথা চিন্তা করে তিনিও রাজি হয়ে গেলেন। পরদিন পরিষ্কার পরিবারী হয়ে আশাদ চৌধুরী দেওয়ার ঠিকানায় কি বিশাল বাড়ি। ওনার এই বাড়িতে কি তারাই থাকেন? সত্যি ভাবা যায়। কি চাই এখানে? আসাদ চৌধুরীর সাথে দেখা করতে এসেছে, তিনি আমাকে আসতে বলেছিলেন। অনুমতিপত্র আছে আপনার কাছে? না, সেটা তো। তাহলে তো আমি আপনাকে স্যারের সাথে দেখা করতে দিতে পারি না। আসাদ চৌধুরীর সাথে দেখা করতে এসেছি, তিনি আমাকে আসতে বলেছিলেন। ওকে, তাহলে 1 মিনিট দাঁড়ান, আমি স্যারের সাথে কথা বলে নিই। এরপর দারোয়ানটি আসাদ সাহেবের কাছে ফোন দিলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, কি হয়েছে? স্যার, গেটে একটি ছেলে এসেছে আর বলছে সে নাকি আপনার সাথে দেখা করতে চায়। আপনি তাকে নাকি আজকে আসতে বলেছিলেন। ছেলেটার নাম কি? এই যে আপনার নামটা জানি কি জানাবেন স্যার, জানতে যাচ্ছে। তারপর আমি তাকে বললাম আমার নাম অভি ইসলাম আসিফ। স্যার, ওনার নাম অভি ইসলাম আসিফ। ওকে ঠিক আছে, তাহলে ওকে ভিতরে আসতে দাও। জি স্যার। তারপর দারোয়ান আমাকে ভেতরে ঢুকতে দিল। ভিতরে ঢুকে আরও বেশি অবাক হয়ে গেলাম, কত দামি দামি জিনিস সাজানো পুরো বাড়িটা। আমাকে দেখে আসাদ সাহেব বললেন, আরে তুমি চলে এসেছ, তোমার কথা ভেবেছিলাম। তা কি সিদ্ধান্ত নিলে? জি, আমি আপনার সাথে কাজ করতে রাজি আছি। যাক আলহামদুলিল্লাহ, আমি জানতাম তুমি সহজে আমার প্রস্তাবটি ফেলতে পারবে না। আমি খুব খুশি হলাম তোমার উত্তরটা শুনে। তাহলে এখন আমরা একসাথে কাজ করতে পারবো। তোমার মতোই একটা ছেলে আমাদের প্রয়োজন ছিল। আমি আর আঙ্কেলের কথা বলতেছিলাম, সে সময় আন্টি আমাকে দেখে বললেন, আরে তুমি কখন এসেছো? জি, কিছুক্ষণ আগে আসলাম। তা এসে বেশ ভালো করেছো বাবা। আসো, মুখে কিছু দাও। না আন্টি, সেসবের কোনো প্রয়োজন নেই, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। সেসব বললে কি করে হয়? প্রথম আমার বাড়িতে এসেছো, আমি কিভাবে তোমাকে খালি মুখে বেরোই বলো তো? তোমাকে কিছু একটা মুখে দিতেই হবে, তোমাকে তো আর খালি মুখে ফেরাতে পারি না। তারপর ওনাদের জোড়াজুড়িতে সামান্য কিছু মিষ্টি খেয়ে চলে আসলাম। আজ মনটা ভীষণ খুশি। তাই দীর্ঘ প্রচেষ্টার পর একটা চাকরি মিলল। জানি না কেমন, কিন্তু আশা করছি ভালোই হবে। রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরেছিলাম, সে সময় দেখি একটা মেয়ে ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল। ঠিক সেই সময় তার পিছন দিয়ে একটা ট্রাক আসছিল। কোনো মতে তার হাত টান দিয়ে বাঁচিয়ে নিই, যার কারণে সে পড়ে যায়। তার সাথে আমিও পড়ে যাই। তোর সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? দেখুন, আমি আপনাকে ইচ্ছে করে স্পর্শ করিনি। আপনি ফোনে কথা বলতে বলতে মাঝ রাস্তায় চলে যাচ্ছিলেন, ঠিক সেই সময় ট্রাক পেছন থেকে আসছিল। আমি যদি আপনাকে ধরে টান না দিতাম তাহলে নিশ্চয়ই এতক্ষণ একটা অঘটন ঘটে যেত। দেখে তো মনে হচ্ছে কোনো এক ছোট লোকের বাচ্চা তার তোর পোশাক আশাকেই বলে দিচ্ছে। তোদের মতো ছোট লোকদের ভালো করে চেনা আছে আমার, যত সব। এসব কথাগুলো বলেই মেয়েটি চলে গেল। এ হচ্ছে এখনকার উপকারিতার ফল। যাই হোক, বাসে পৌঁছালাম। বাসে পৌঁছানোর পর বাবা মাকে জানালাম যে কালকে থেকেই ওনার সাথে কাজে জয়েন করতে হবে। আমি ঘরে বসে মেয়েটির কথা ভাবছিলাম, কি করে পারে একজন কীভাবে রাস্তার মাঝে অপমান করতে, তাও আবার যে তার জীবন বাঁচায়। বসে বসে ভাবতেছিলাম, ঠিক সেই সময় আয়েশা আমার কাছে এসে বলল, কিরে, কি হয়েছে? কই কিছু হয়নি তো। আমাকে মিথ্যে বলে লাভ নেই, তোর মুখ দেখে আমি বলে দিতে পারি তোর একটা কিছু হয়েছে। আর ভালোবাসার মানুষের মনের কথাটা বুঝতে কোনো সমস্যা হয় না। বল কি হয়েছে? তবে আয়েশাকে মেয়েটির সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বললাম। আসলে বড় লোকের মেয়েরা এমনই, তুই সব সময় এসব মেয়েদের থেকে দূরে দূরে থাকবি, তাদের কখনো উপকার করতে যাবি না। পরদিন আসাদ চৌধুরীর কাছে গেলাম। তিনি আমাকে সব কিছু বুঝিয়ে দিলেন। আল্লাহর রহমতে সব কিছু ভালোই বুঝে গেলাম। এখন শুধু কাজ করার পালা। তিনি যেখানেই যান আমি তার সাথে যাই। আস্তে আস্তে একসময় আমি তার বিশ্বস্ত সহযোগী হয়ে উঠি। আমি যেখানেই যাই সেখানকার মানসিককে দেখি আসাদ চৌধুরীর গুণগান গাইতে। আর গাইবে বা না কেন, ভালো মানুষকে তো সবাই মনে রাখে।
তিনি সবসময় গরিব মানুষদের সাহায্য করেছেন এবং আঙ্কেল চায় আমিও সেটাই করি। আমি অবশ্য এটাই চাই যে গরিব মানুষদের উপকার করতে। একদিন আমি এবং আমাদের কিছু সহকর্মী মিলে একটি কাজ করে পেয়েছিলাম। সেই সময় দেখি সামনে অনেকগুলো মানুষ জড়ো হয়ে আছে। সাফি, তোমরা গাড়ি নিয়ে চলে যাও, আমি একটু পরে আসছি। তোমাদের এত চিন্তা করতে হবে না, আমি কিছুক্ষণ পরে ঠিক আসছি, তোমরা যাও প্লিজ। তবে আমার সহকর্মীগুলো সবাই চলে গেল। আমি আস্তে আস্তে ভিড় ঠেলে ভিতরে যেতে লাগলাম। এদিকে একটা যুবক ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। তার পাশে হয়তো উনি, ওর মা ও বোন কাঁদছে আর সাহায্য চাইছে, কিন্তু কেউ সাহায্য করছে না। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কেউ কেউ ভিডিও করছে, আবার কেউ কেউ ফেসবুক লাইভে চলে গেছেন এসব নিয়ে। আমার ভীষণ রাগ উঠল। এসব দেখে আমরা কোন দেশে বসবাস করছি, কোন সময় বসবাস করছি, তাকে সাহায্য করার মতো কেউ নেই। সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। না, এদের বলে সময় নষ্ট করে লাভ হবে না, আমাকে কিছু একটা করতে হবে। আমি ছেলেটিকে কোলে তুলে নিয়ে একটি সিএনজি রাখলাম, তারপর হাসপাতালে নিয়ে গেলাম। মা ও বোন কেঁদেই চলেছে। প্লিজ আপনারা কাঁদবেন না, আপনারা শান্ত হন। দেখুন, আপনার ছেলের কিছু হবে না, আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়ে যাবে। ডক্টর, ছেলেটা কেমন আছে? ওর অবস্থা ভীষণ খারাপ, মাথায় ভীষণভাবে চোট পেয়েছে। আমাদের খুব শীঘ্রই অপারেশন করতে হবে, নইলে ছেলেটাকে হয়তো বাঁচাতে পারবো না। ডক্টরের কথাগুলো শুনে ছেলেটির মা ও বোন হাউমাউ করে কেঁদে দিল। বাবা, আমার ছেলে ছাড়া আমাদের দেখাশোনা করার কেউ নাই। সেই ছোটবেলা তার আব্বাই মারা যায়। আমার ছেলেরা ছাড়া আমাদের পৃথিবী অচল। দয়া করে আমার ছেলেটারে ভালো কইরা দেন। তা তো বুঝলাম, কিন্তু অপারেশন করাটা তো অনেক টাকার ব্যাপার। বাবা, আমি আপনার পা ধরতাছি, আপনি যে কইরেই হোক আমার ছেলেটারে ভালো করে দেন। দরকার হইলে সারা জীবন আমি আপনার বাড়িতে কাজের লোক হয়ে থাকবো। দেখুন আন্টি, হসপিটালটা তো আমার না যে সব কিছু আমার কথায় চলবে। তাদেরও তো একটা নিয়ম আছে। যদি আমার কিছু করার থাকতো তাহলে অবশ্যই করতাম। ডক্টর সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, টাকার ব্যবস্থা আমি করব। আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওনার ছেলেটার অপারেশনের ব্যবস্থা করেন। ঠিক আছে, আপনি যখন বলেছেন তাই হবে। আমি তাহলে অপারেশনের জন্য সব কিছু রেডি করছি। তারপর ডক্টর চলে গেলেন। বাবা, তোমার আমি কি বলে যে ধন্যবাদ দিব তা আমার জানা নাই। তবে দোয়া করি আল্লাহ যেন সবসময় তোমারে, তোমার পরিবারের সবাইরে সব বিপদ আপদ থাইকা রক্ষা করেন। তোমরা সারা জীবন সুখী হও। তুমি যেন সব সময় এমন কইরা গরিবদের পাশে দাঁড়াইতে পারো। ধন্যবাদ আপনাকে, আশা করি আল্লাহ আপনার কথাগুলো যেন রাখে। তারপর তাদেরকে আমি সেখানে রেখে চলে আসলাম আঙ্কেলের কাছে। আঙ্কেল, আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো, কি বলবে? আঙ্কেল, আমার এই মুহূর্তে কিছু টাকা খুবই প্রয়োজন, যদি দিতেন তো খুব খুশি হতাম। হ্যাঁ, তা নিতেই পারো, কিন্তু কি করবে সেটা কি জানতে পারি? আসলে আঙ্কেল, আসার সময় দেখলাম একটা গরিব ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, তাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেখানে ডক্টর বলল তারা নাকি মাথায় ভীষণভাবে আঘাত পেয়েছে, যার জন্য অপারেশন করা প্রয়োজন। কিন্তু তার পরিবার অনেক গরিব, তারা কিছুতেই অপারেশনের টাকা জোগাড় করতে পারবে না। তাই আমি ডক্টরকে বলে এসেছি আপনি অপারেশন করুন, আমি টাকার ব্যবস্থা করছি। কিন্তু আমার কাছে তো বর্তমানে টাকা নেই, আপনি যদি কিছু দিতেন, আস্তে আস্তে না হয় পরে বেতন থেকে কেটে নিতেন। আরে পাগল ছেলের কথা শোনো, তোমাকে আমি টাকা দেব, সেটা আবার বেতন থেকে কাটার কি আছে? কত টাকা লাগবে বলো, আমি ম্যানেজারকে বলছি দিয়ে দিতে। এই লোকটিকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। আল্লাহকে এনাকে কী দিয়ে করেছেন একমাত্র আল্লাহ জানে। সত্যি বর্তমান যুগে এমন মানুষ পাওয়া সত্যি বিরল। আঙ্কেল, প্রায় 50,000 টাকার মতো লাগবে। তারপর আঙ্কেল সব কিছু ম্যানেজারকে বলে দিলেন। ম্যানেজার আমার হাতে 50,000 টাকা তুলে দিল। আমি সময় নষ্ট না করে তাতেই চলে গেলাম হাসপাতালে। খালাম্মা, আপনি চিন্তা করবেন না, আমি টাকার ব্যবস্থা করে ফেলেছি। ডক্টর কি কিছু বলেছে? না বাবা, ডাক্তার বাবুরা অপারেশন করতেছে, এখনো বাহির হয় নাই। ঠিক আছে, আপনারা এখানে থাকুন, আমি টাকাগুলো চেম্বারে দিয়ে আসি। তারপর সব কিছু হিসাব নিকাশ করে সব ধরনের নিয়মকানুন মেনে চলে আসলাম। কিছুক্ষণ পরে অপারেশন থিয়েটার থেকে ডক্টর বের হলেন। ওনার অপারেশন হয়ে গেছে।
এখন শুধু জ্ঞান ফেরার অপেক্ষায়, তারপর সব কিছু জানা যাবে। বাবা, আমরা কি আমার ছেলের কাছে যাইতে পারি? জি, যেতে পারেন, তবে কোনো কথা বলা চলবে না, তার সামনে চুপচাপ থাকতে হবে। তারপর ছেলেটিকে অপারেশন থিয়েটারে থেকে বেডে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে রেস্ট নিতে দেওয়া হয়। অনেক রাত হয়ে গেছে, বাড়ি যেতে হবে, নইলে আবারও বাবা মা দুশ্চিন্তা করবে। কিন্তু এদের তো এভাবে রেখে চলে যেতে পারি না। সকাল থেকে তো মনে হয় কিছুই খাইনি। ইস, কতটা বোকা আমি, ওনারা না খেয়ে আছেন সেই বিষয়ে আমি কিছুই ভাবিনি। আর দেরি না করে বাইরে থেকে কিছু ফলমূল আর খাবার নিয়ে এলাম। খালাম্মা, আপনারা তো সকাল থেকে কিছু খাননি, এই নিন আপনাদের জন্য খাবার নিয়ে এসেছি, আপনারা খেয়ে নিন। বাবা, তুমি আমাদের জন্য এত কিছু করলা, তার জন্য আমি অনেক ঋণী তোমার কাছে। কিন্তু আবার এই খাবারগুলা কেন আনতে গেলা? খালাম্মা, আপনারা সকাল থেকে না খেয়ে আছেন, এখান থেকে তো আপনারা কোথাও যাননি, তাই ভাবলাম এখানে তো আপনাদের আর কেউ খাবার দিয়ে যাবে না, তাই আপনাদের জন্য খাবার নিয়ে এসেছি। আমাকে আরেকটা ছেলে মনে করে এই খাবারগুলো খেয়ে নিন প্লিজ। তারপর ছেলেটির বোন আমাকে জড়িয়ে ধরল। সেসব কথা একদম বলবে না, মনে করো আমিও তো তোমার আরেকটা ভাই, তাই না? তাহলে বোনের জন্য একটা ভাই আরেকটা ভাইয়ের জীবন কেন বাঁচাতে পারবে না? খালাম্মা, কোনো চিন্তা করবেন না, এখন আর চিন্তা করার কোনো কারণ নেই। আস্তে আস্তে আপনার ছেলে ঠিক হয়ে যাবে। অনেক রাত হয়ে গেছে, আপনারা এখানে শুয়ে পড়ুন, আমাকে বাড়ি যেতে হবে, নইলে বাবা মা চিন্তা করবে। আচ্ছা বাবা, যাও, অনেক কষ্ট করলা আমাদের জন্য, সাবধানে যাইও। তারপর তাদের বিদায় জানিয়ে চলে গেলাম। বাড়ি গিয়ে মা খেতে দিলেন। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢুকে একটা ছবির দিকে নজর পড়ল। এটা তো সেই অহংকারী মেয়েটা। প্রোফাইলের নামটা কি দেওয়া আছে দেখি তো। প্রোফাইলে নাম দেওয়া আছে নাহিদা সুলতানা। নামটা বেশ ভালো, কিন্তু মনটা এমন কেন? হয়তো কোনো ধনী বাপের একমাত্র আদরের দুলালি মেয়ে, যার জন্য এমন বিগড়ে গেছে। তারপর আরও কিছুক্ষণ ফেসবুকে ঘোরাঘুরি করে একটু ঘুম দিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আয়েশা আমার পাশে এসে আবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। শুভ সকাল। শুভ সকাল। এত সকালে আমার ঘরে কি? বারে আসতে পারি না বুঝি? কিছুদিন পর তো এই রুমটা আমারই হবে, তাই না? বই গেছে তোকে বিয়ে করতে, এখন আমি আসাদ চৌধুরীর বাম হাত, বুঝেছিস? এখন কত মেয়ে আমার পিছে ঘুরে বেড়াবে। হ্যাঁ, ঘুরে বেড়ালে হলো। যদি কোনো মেয়ের দিকে তাকাস, একেবারে চোখ দুটো গেলে দিব। আইসে রে, কোন দেশের প্রধানমন্ত্রী, সে নাকি আমার চোখ গেলে দেবে। দেখবেই তো। এত কথা না বলে তাড়াতাড়ি ওঠ, বড় আম্মু খেতে ডাকছে। যা আসছি। তারপর আয়েশা আমার রুম থেকে চলে গেল। আর কিছুক্ষণ পরে দেখি আশা চৌধুরীর ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, এত সকালে ফোন দিলেন, কিছু কি হয়েছে? না, কিছু হয়নি। কালকে রাত্রে আমার এক বন্ধু ফোন দিয়েছে, তার মেয়েরা নাকি বিয়েতে, তাই সেখানে যেতে হবে। তাই ভেবেছিলাম কি তুমি চলে এসো আমাদের সাথে। কিন্তু আমি কি করে যাব বলুন তো? এত বড় অনুষ্ঠানে আমাকে নিয়ে যাওয়া কি উচিত হবে? দেখো, এসব কথা বলো না, তোমাকে আমাদের সাথে যেতে হবে, না হলে কিন্তু তোমার আন্টি তোমার ওপর ভীষণ রাগ করবে। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে চলে আসছি। আচ্ছা, চলে এসো তাড়াতাড়ি। মা, কি রেঁধেছ? তাড়াতাড়ি খেতে দাও, এক জায়গায় যেতে হবে। এত সকালে আবার কোথায় যাবি? আসাদ আঙ্কেল ফোন করেছিল, তার নাকি এক বন্ধুর মেয়ের বিয়ে, সেখানে নাকি আমাকেও যেতে হবে। যেতে চাইলাম না, তবু যেতে হচ্ছে, নইলে আন্টি রাগ করবে। আচ্ছা যা, সাবধানে চলাফেরা করিস। জানিসই তো বড়লোকের ব্যাপার স্যাপার, সেখানে কত ধরনের মানুষ আসবে, ভেবে দেখ তো। আচ্ছা মা, ঠিক আছে। বিয়ে বাড়ি যাচ্ছিস ভালো কথা, কিন্তু একটু আগে যে কথাগুলো বললাম সেগুলো যেন মনে থাকে, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বুঝতে পেরেছি, আপনার আদেশই যথাজ্ঞা। কি রে, কি কথা বলেছে আয়শা তোকে সকালে? বড় চাচি, তোমাকে সে কথাগুলো না শুনলে হবে। তারপর রেডি হয়ে চলে গেলাম। জানি না ওদিকে ছেলেটির কি খবর, জ্ঞান ফিরেছে কি না। তাদের কাছে তো ফোনেও নেই যে ফোন দিয়ে জেনে নেব, তাদের কাছে তো ফোনও নেই যে ফোন দিয়ে জেনে নেব। আবার ডাক্তারের নাম্বার নেওয়া হয়নি। উফ, কি জ্বালা। বিয়েবাড়িতে না গেলে আবার সেখানে যেতাম, কিন্তু এটার জন্য তো সেখানে যেতে পারছি না। তারপর আঙ্কেল আন্টি ও তার ছেলে
মেয়ে সব তৈরি হয়ে গেলে তাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম। তুমি তো কালকে বললে একটি ছেলেকে নাকি হসপিটালে ভর্তি করেছ, তা সেটা তো নিশ্চয়ই এই পথ দিয়ে যেতে হয়, তাই না? জি। তাহলে চলো, যাবার সময় না হয় তাদের সাথে একবার দেখা করেই যাই, কি অবস্থা ছেলেটার। সত্যি কি আপনি যাবেন? হ্যাঁ, অবশ্যই। কিন্তু এভাবে আপনার কি যাওয়া ঠিক হবে? আফটার অল আপনি এই জায়গার এমপি, কোনো সেফটি ছাড়া তো আপনাকে এভাবে নিয়ে যাওয়া ঠিক না। আমি হসপিটালে কোনো এমপির পরিচয়ে ঢুকবো না, আমি ঢুকবো একটি সাধারণ মানুষ হিসেবে। তুমি হসপিটালের সামনে নামবে। ঠিক আছে। তারপর আঙ্কেলের কথা মতো হসপিটালে নিয়ে গেলাম। আঙ্কেল গাড়ি থেকে নেমে হসপিটালে ঢুকতেই সবাই যেন তার সামনে জড়ো হয়ে গেল। কি ব্যাপার, তোমরা আমাকে দেখে দৌড়ে আসলে কেন নিজেদের কাজ ফেলে? না না, কোনো সমস্যা হয়নি, আমরা এখানে এসেছি একজনকে দেখতে। সবাই তখন অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। কে সেই লোক যার জন্য এমপি সাহেব এখানে তাকে দেখে চলে এসেছেন? তার পরিচয় হলো একটি গরিব ছেলে, সে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি হয়েছে। এই যে একে দেখতে পাচ্ছেন, এই ছেলেটাই কালকে একটি ছেলেকে এই হসপিটালে ভর্তি করেছে এবং তাকে আমি দেখতে এসেছি। প্লিজ আপনারা এবার আপনাদের কাজে যান। তারপর আঙ্কেলের কথা মতো সবাই নিজেদের কাজে চলে গেল। আমি আঙ্কেল আন্টি নূপুর ও রনি, আঙ্কেলের ছেলের নাম ও মেয়ের নাম, রুমে ঢুকলাম। আমাকে দেখে খালামা কিছুটা খুশি হন। তারপর আঙ্কেলকে দেখে অবাক হয়ে যান। স্বয়ং অত্র এলাকার এমপি এখানে এসেছে তার ছেলেকে দেখতে। জি স্যার, আল্লাহর রহমতে এখন খুব ভালো আছে। আমাকে দেখে খুব অবাক হয়েছো, তাই না? তা তো একটু অবাক হয়েছি, কারণ আমাদের এমপি সাহেব যে আমার ছেলেটা দেখতে আইছে। আপনার ছেলের কখন জ্ঞান ফিরেছে খালাম্মা? এই তো ভোরের দিকে জ্ঞান ফিরে আইছে। তবে আঙ্কেল ডক্টরদের সব কিছু বলে দিলেন যেন হাসপাতালে সব রোগীদের ঠিকমতো চিকিৎসা করা হয়। তারপর ছেলেটি ও তাদের পরিবারের থেকে বিদায় জানিয়ে আমরা আবার রওনা হলাম বিয়ে বাড়িতে। গাড়ি থেকে নেমেই যেন অবাক হয়ে চেয়ে রইলাম। বাড়িটা বিশাল, আবার এমনভাবে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে যে চোখ ফেরানো দেয়। তারপর আমি আঙ্কেল আন্টি সবাই মিলে বাড়িতে প্রবেশ করলাম। গেট থেকে শুরু করে বাড়ির মেন দরজা পর্যন্ত সবাই ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আঙ্কেলকে স্বাগত জানানোর জন্য। এখানে কত এলাকার কত নামি দামি লোকজন এসেছে কে জানে। এদের সাথে আমার স্ট্যাটাস কিছুতেই মেলে না। আরে আসাদ যে, কেমন আছিস বল? আরে ভাই, আমি খুব ভালো আছি, তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি, তোরা এসেছিস শুনে খুব ভালো লাগলো। বাই দ্য ওয়ে, আমি যদি কোনো ভুল না করি তাহলে এই সেই অভি। হ্যাঁ, এই ছেলেটা অভি, বড্ড ভালো একটা ছেলে। গরিব ঘরের ছেলে, অনেক দূর পর্যন্ত পড়াশোনা করেছে কিন্তু চাকরি পাচ্ছিল না, তাই আমি তাকে দেখে আমার পছন্দ হয়ে যায়, তাই তাকে আমার সাথে যুক্ত করে নিলাম। ও রিয়েলি? তুমি তাহলে সেই দিন আমার বন্ধুর জীবন বাঁচিয়েছিলে। কি বলে যে তোমাকে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না। তোমার জন্য আজ আমার বন্ধুকে দেখতে পাচ্ছি। এসব বলে আমাকে লজ্জা দেবেন না। আর মানুষ তো মানুষের জন্যই, তাই না? যদি আমরা একে অপরের বিপদে না আসতে পারি তাহলে আমরা কিভাবে মনুষ্যত্বের মধ্যে পড়ি? বাহ, বেশ ভালো কথা বলতে পারো তো তুমি। ওই একটু একটু আর কি। অভি শোনো, আমি আর তোমার আন্টি মিলে ওই দিকটায় গেলাম, তুমি এদিকে ঘোরাঘুরি করো, কেমন? জি আঙ্কেল, আপনারা নিশ্চিন্তে যান। তারপর আঙ্কেল আন্টি গল্প করতে করতে অন্যদিকে চলে গেলেন। আর নূপুর ও রনি, ওদের কথা কি বলবো, বাচ্চা ছেলে মেয়ে, তাই তারা অন্য বাচ্চাদের সাথে ছোটাছুটি করছে। বাড়ির ডান দিকে একটি খোলা আকাশের মতো কিছু দেখতে পেলাম। যাই ওদিকটাতে গিয়ে বসি। বাড়ির দিকে আসতে দেখলাম আমার সমবয়সী কিছু ছেলে মেয়ে এখানে গান বাজনা করছে। আমি যেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ তাদের দেখতে থাকলাম। ঠিক সেই সময় কি থেকে কি হয়ে গেল বুঝতে পারলাম না। ঠাস ঠাস, চোখে দেখতে পারিস না? কানা নাকি? দিলি তো আমার জামা জুতো নষ্ট করে। তখন সেই ছেলে মেয়েগুলো গান বাজনা বন্ধ করে আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তো ইচ্ছে করে কিছু করিনি। সরি, আসলে আমি ইচ্ছে করে কিছুই করিনি। পা পিছলে তাল সামলাতে না পেরে আপনার সাথে ধাক্কা লেগে যায়, যার কারণে এমন হলো। আমি সত্যি অনেক দুঃখিত। ছোট লোকের বাচ্চা, আমার জুতোয় কাদা লাগিয়ে বড় বড় কথা বলছিস? তাছাড়া তুই কে? তোকে তো এখানে ইনভাইট করা হয়নি, তুই এখানে ঢুকলি কি করে? তখন মেয়েটির বান্ধবীরা বলল,
আরে জানিস না, তোর বাবা এই সময় কিছু ফকির মিসকিন গরিবদের সাহায্য করে, হয়তো তখন ঢুকে পড়েছে বলেই সবাই হাসাহাসি করতে থাকলো। সমস্যা নেই, আপনার জুতো জোড়া আমাকে দিন, আমি এক্ষুনি পরিষ্কার করে আনছি। না, পরিষ্কার করে আনলে হবে না, তোকে এখানে পরিষ্কার করতে হবে, তাও আবার তোর শার্ট দিয়ে। আমি তোর হাঁটুর উপর পা দেব, তুই তোর শার্ট দিয়ে আমার জুতো জোড়া পরিষ্কার করে দিবি, আর এটাই হবে তোর শাস্তি। কি বলছেন কি এগুলো আপনি? হ্যাঁ, যা বলছি তাই কর। আমি একটা গরিব ছেলে, আমাকে এমনভাবে সবসময় অপমানিত হতে হয়, এটা আমাদের মতো গরিবদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তারপর আমি আমার শার্ট দিয়ে মেয়েটির জুতো জোড়া পরিষ্কার করে দিলাম। সবাই তাকিয়ে তাকিয়ে হাসছে আর নানাভাবে অপমান করছে। তাদের এই তাচ্ছিল্যের হাসিতে আমার চোখ দিয়ে পানি বের হয়ে এলো। নিজেকে সামলে নিতে না পেরে বাইরে চলে এলাম। না, থাকবো না, আমি এই বিয়ে বাড়িতে পারবো না আমি এভাবে অপমান সহ্য করতে। এদিকে আমি যে মেয়েটির জুতো জোড়া শার্ট দিয়ে মুছে দিয়েছি, সেটা মেয়েটির বাবা অর্থাৎ আঙ্কেলের বন্ধু দেখে ফেলে। ঠাস ঠাস। মেয়েটির বাবা রেগে গিয়ে মেয়েটিকে দুটো চড় মারলেন। তোমাকে আমি ছোটবেলা থেকে এই শিক্ষা দিয়ে এসেছি, তোমরা যাকে গরিব ছোট লোক বলে অপমান করে তাড়িয়ে দিচ্ছ, সে কে তোমরা জানো? আমার বন্ধু আসাদ চৌধুরীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা অর্থ এলাকার পরবর্তী এমপি হওয়ার একমাত্র যোগ্য দাবিদার। এবার সবাই অবাক হয়ে তাকিয়ে থাকি। মেয়েটি বলে, এটাই তাহলে সেই অভি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এটাই সে হবে যার জন্য তোমরা মেয়েরা কলেজে এখনো নিরাপদ ঘুরে বেড়াতে পারছো। মনে পড়ে কি কলেজের সেই দিনের ঘটনাটা, যেদিন তোমাকে ও তোমার বন্ধুদেরকে সবার সামনে কলেজের ছেলে কিভাবে ছোট করছিল? বলে গেছো কি সেই কথাটা? সেদিন তুমি আমাকে বলেছিলে যে ছাব্বির ও তার বন্ধু মিলে তোমাদের সাথে খারাপ কিছু বলতে যাচ্ছিল। তখন আমি আসাদকে জানাই, তখন আসাদের মাধ্যমেই অভি ও তার কিছু বন্ধু মিলে ওদের উচিত শিক্ষা দেয়, যার কারণে তোমরা এখনো কলেজে নিরাপদ আছো। তারপর মেয়েটি, ও আপনাদের তো মেয়েটির নামে বলাই হয়নি, মেয়েটির নাম তানিশা। তখন তানিশা কেঁদে কেঁদে তার বাবাকে বলল, বাবা, আমি বিরাট বড় ভুল করে ফেলেছি, অভি ভাইয়াকে এভাবে অপমান করে, প্লিজ তুমি ক্ষমা করে দাও। আমার কাছ থেকে ক্ষমা চাই কি লাভ? যাকে অপমান করেছো তার কাছ থেকে গিয়ে ক্ষমা চাও, সে যদি ক্ষমা করে দেয় তাহলে আমার কাছ থেকেও ক্ষমা পাবে। তারপর তানিশা আমাকে খুঁজতে লাগলো। পুরো বাড়িটা ভালোভাবে খুঁজে দেখল, কিন্তু আমাকে কোথাও পেল না। বাবা বাবা, আমি তো তাকে পাচ্ছি না, প্লিজ তার কাছে আমাকে নিয়ে যাও। তাকে পাবে কি করে? সে তো চলে গেছে। তাহলে তুমি একটা কাজ করো, আসাদ আঙ্কেলের সাথে তাদের বাড়িতে চলে যাও, সেখানে হয়তো তাকে পাবে। ঠিক আছে বাবা, আমি আজই আসাদ আঙ্কেলের সাথে তার বাড়ি যাব। তবে বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষ করে সেদিনই তানিশা আঙ্কেল আন্টির সাথে তাদের বাড়ি চলে আসে। আঙ্কেল অবশ্যই ব্যাপারে আমাকে ফোনে সব কিছু জানিয়েছিল যে তানিশা নাকি তাদের সাথেই আসছে। তখন তেমনটা আমলে নিলাম না, সে আসলে আমার কি। কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর যেন ভূত দেখার মতো চমকে গেলাম। আপনি এখানে? আপনার ঠিকানা খুঁজতে খুঁজতে এখানে চলে আসলাম। চলে আসলেন মানে? আমার কাছে কিসের জন্য এসেছেন? আবার অপমান করতে বুঝি? দেখেন ভাইয়া, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। কালকে যা করেছি তার জন্য অত্যন্ত লজ্জিত, দুঃখিত। প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। কেন? আপনি আমার আসল পরিচয় জানার পর আমার কাছে ক্ষমা চাইতে আসছেন? যদি আসল পরিচয় না জানতেন তাহলে কি করতেন? আপনি কি এইভাবে গরিবদের উপর অত্যাচার করেন? তানিশা আমার কথার উত্তর দিল না, মাথা নিচু করে চুপ করে বসে আছে, হয়তো কান্না করছে। দেখুন, এখানে কান্না করবেন না, এটা কোনো কান্নার জায়গা না। আপনার সাথে বাইরে কথা বলছি, চলুন। তারপর আমি রেডি হয়ে তানিশাকে নিয়ে বাইরে গেলাম। বাড়িতে এসব কথা বলা ঠিক না। এবার বলুন, এই গরিব বাড়িতে আপনাকে আসার ঠিকানাটা কে দিল? আঙ্কেলের থেকে ঠিকানা জেনে নিয়ে আপনার এখানে এসেছি। তা আমাদের মতো গরিবের ঘরে কেন আসতে গেলেন? আমাদের ঘরে তো আর এসি নেই, হয়তো আপনার ঠান্ডা লেগে যেতে পারে, না হলে কাপড়ে নোংরা লেগে যেতে পারে। প্লিজ এমন করে আর বলবেন না। আমি যা করেছি তার জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। আর কোনো দিনও গরিবের প্রতি অন্যায় করব না, তাদের ছোট করে দেখব না। প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। সত্যি বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি, আর কখনো এমনটা হবে না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। অনেক ধন্যবাদ। তারপর আমরা কেউ কারোর সাথে কথা বলছি না, চুপচাপ বসে আছি। আমাদের ভিতরে নীরবতা ছেয়ে গেছে।
প্রায় কিছুক্ষণ এভাবে থাকার পর তানিশা বলল, আমরা কি একে অপরের বন্ধু হতে পারি? না মানে আপনি যদি চান তো। ওকে ঠিক আছে, কারোর বন্ধু হতে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, আপনি কোন বর্ষে পড়েন জানো? যে এবার আমি অনার্স প্রথম বর্ষে উঠলাম। ও বেশ ভালো, তাহলে আমি আজকে উঠি, বাড়ি যেতে হবে। আপনিও বাড়ি যান। না, একটু থাকি না প্লিজ, খুব ভালো লাগছে। আপনিও চলুন, চলুন ওইদিকে যাই, কত সুন্দর জায়গা ওটা। ওকে ঠিক আছে, চলুন। তারপর নদীর তীরের দিকে বসলাম। বাদাম কিনে আমরা দুজনেই খাচ্ছি, কেউ কোনো কথা বলছে না। আমি বেশ বিরক্ত হয়ে গেলাম, এসবের মানে কি? অনেক তো হলো, এবার তো উঠুন। ঠিক আছে, আপনি বাড়ি যান, আমিও বাড়ি চলে যাচ্ছি। তারপর তানিশা তার বাড়ি চলে গেল, আমিও আমার বাড়ি চলে গেলাম। মেয়েটি কে? কোন মেয়েটি? ন্যাকামো এত সকালে এখানে এসছে? ও, তুই তানিশার কথা বলছিস? ও তো আসাদ আঙ্কেলের বন্ধুর মেয়ে। তো তোর আশাদ আঙ্কেলের বন্ধুর মেয়ে এত সকালে এখানে কি করতে এসেছিল? তাহলে শোন, কালকে বিয়ে বাড়ি গিয়েছিলাম না, সেখানে একটু ভুল বোঝাবুঝি হয়ে যায়, যার কারণে তানিশা আমাকে অপমান করেছিল। তাই সে তার ভুলটা বুঝতে পেরে সকালে চলে এসেছে আমার কাছে ক্ষমা চাইতে। তো সে তোকে অপমান করলো আর তুই তাকে ক্ষমা করে দিলি? দিলাম। জানিসই তো, ক্ষমা করা মহৎ গুণ। বুঝলাম। আর কোনোদিন যদি ওই মেয়ের সাথে তোকে দেখেছি, তো তোর একদিন কে আমার একদিন। কেন কেন? সেটা না হয় তুই সেই সময়ে বুঝতে পারবি। তারপর আয়েশা আমাকে সাবধান করে কাজে চলে গেল, আমি সেখানে দাঁড়িয়ে গেলাম। বাবারে, রাগী জানতাম, তবে এতটা রাগী সেটা জানতাম না। যাকে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আঙ্কেলের কাছে গেলাম। আরে অভিজি, কি খবর তোমার? এই তো আঙ্কেল, খুব ভালো। যাক, এসেছো যখন ঠিক সময় চলে এসেছো। আসো, বসো, আমাদের সাথে নাস্তা করো। না আন্টি, আমি আসার সময় নাস্তা করে এসেছি, এখন আর কিছু খেতে পারবো না। তা বললে হবে না, তোমাকে খেতেই হবে আমাদের সাথে। তারপর আন্টি জোড়াজুড়িতে সামান্য কিছু খেলাম। আঙ্কেল, তাহলে আজকে আমাদের কাজটা কি? আজকে আপনার কোনো কাজ টাজ নেই, যা কাজ আছে তারা শুধু আমার সাথে। আজকে আপনার কাজ হবে সারাদিন আমার সাথে ঘুরোঘুরি করা। কি বললেন আপনি? আমি আমার কাজ ফেলে আপনার সাথে ঘোরাঘুরি করব? অসম্ভব। আগে কাজ, তারপরে অন্য কিছু। আঙ্কেল প্লিজ বলুন না ওকে আজকে আমার সাথে ঘুরতে যেতে। অনেকেই তো কাজ করে, আজকে না হয় আমার সাথে ঘুরোঘুরি করুক। প্লিজ আঙ্কেল, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে অভি, আজকে তিশা মামনিকে নিয়ে তুমি সারাদিন ঘুরে বেড়াবে, আজ তোমার ছুটি। কিন্তু আঙ্কেল, কাজ পেলে কিভাবে আমি ওনার সাথে ঘুরবো? যা কাজ আছে সবাই মিলে সামলে নেবে, তুমি যাও। কি আর করার। আঙ্কেলের কথা মতো তানিশাকে নিয়ে ঘুরতে বের হলাম। আমি আর তানিশা একটা রিক্সায় চড়লাম। আরে আপনিও তো চেপে বসেছেন কেন? এদিকে সরে এসে বসুন, নইলে তো পড়ে যাবেন। না ঠিক আছে। কিছু দূর যেতে রিক্সার চাকা একটি ভাঙা জায়গায় পড়ে তাল সামলাতে না পেরে পড়ে যায় অবস্থা। ঠিক সে সময় তানিশা আমার হাত ধরে টান মারে। কি বলেছিলাম আপনাকে? আপনি তো কোনো কথাই শোনেন না। দেখলেন তো কি হতে যাচ্ছিল, যত সব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাগ করার কিছু নেই। আমি চেপে বসেছি, এবার খুশি? খুব খুশি। তারপর রিক্সা দিয়ে আমরা গড়াই নদীর তীরের দিকে চড়লাম। এখানে সকাল ও বিকেল বেশ মানুষের আনাগোনা দেখা যায়। খুব ভালো লাগে সেই সময়। কি মনোরম আবহাওয়া, মনটা যেন শান্ত করে তুলেছে। আমি আর তানিশা দুজনে পাশাপাশি হাঁটছি। তানিশার চুলগুলো বাতাসে সে আমার মুখে বাড়ি দিচ্ছে। কিছুটা অস্বস্তি ফিল হচ্ছে, সেটা বুঝতে পেরে তানিশা তার চুলগুলো ঠিক করে একটু ফাঁকা হয়ে দাঁড়ালো। আচ্ছা একটা কথা বলবো। জি বলুন। আপনি কি কাউকে ভালোবাসেন? ভালোবাসি কিনা জানি না, কিন্তু একজনকে বেশ ভালো লাগে। আচ্ছা তাই নাকি? তা কে সে? একদিনে এত কিছু জেনে নিবেন? এখন আমাদের বন্ধুত্বের পথ চলা অনেকটা বাকি, আস্তে আস্তে না হয় জেনে নিন। আচ্ছা ঠিক আছে, এখন বলতে না চাইলে জোর করবো না। চলুন ওদিকটায় যাই, কেমন সুন্দর বাতাস বইছে। ঠিক আছে চলুন। তারপর তানিশা দৌড়ে সেই জায়গায় চলে গেল। সে দুই হাত প্রসারিত করে যেন প্রকৃতির মনোরম আবহাওয়াটা নিজের মধ্যে ধরে নিচ্ছে। আসুন কয়েকটা ছবি তুলে ফেলি। ছবি তুলবো আমি? হ্যাঁ আপনি তুলবেন তো কি হয়েছে? না মানে আমি ভালো ছবি তুলতে পারি না, আমার ছবি তোলা দেখলে আপনার রাগ উঠে যাবে। হোক খারাপ, তবুও ছবি তুলে দেন না প্লিজ। তার মানে আপনি আমার থেকে ছবি তুলে নিবেনই? হ্যাঁ।
তারপর তানিশা ইচ্ছে মতো কয়েকটা স্টাইল দিল। আমি তার ছবি তুলে নিলাম। ইউ চিটার শয়তান, মিথ্যে কথা বলা হচ্ছিল। কি বলেছিলেন আপনি? ছবি তুলতে পারেন না? তাহলে এগুলো কি বদমাইশ? এগুলোকে ছবি বলে? ইয়াক থু। এই দেখুন, আমার ছবিটা কিন্তু অপমান করবেন না বলে দিলাম। আর ধন্যবাদ এত সুন্দর করে ছবি তুলে দেওয়ার জন্য। আসুন আরো কয়েকটা ছবি তুলবো। এবার আমি আর আপনি একসাথে থাকবো। এই না না, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, প্লিজ। আমি যখন আপনার সাথে এসেছি তো আপনার সাথে ছবি তুলবো তুলবো তুলবো। ভাই রে ভাই, এটা মেয়ে না অন্য কিছু, বোঝা বড় দায়। জোর করে আমার সাথে ওর ছবি তুলে নিল। জানি না পরে আবার কি করে। অনেক ঘোরাঘুরি করলাম আমি আর তানিশা। দুপুর হয়ে গেল। তারপর আমি আর তানিশা একটা রেস্টুরেন্টে ঢুকে লাঞ্চ করে বাসায় ফিরছিলাম। ঠিক সেই সময় আমাদের পথ আটকায় আরভিন। কি রে তুই তুই আমাদের পথ আটকালি কেন? এমনি ইচ্ছে হলো তাই। বাবা, এটা কি গার্লফ্রেন্ড নাকি? বেশ সুন্দর তো, একটু ছুঁয়ে দেখি কেমন। দেখ আরভিন, এটা কিন্তু রাস্তা, আর আমি চাই না এখানে কোনো প্রকার মারামারি হোক। তো সাবধান করে দিলাম, পরের বার যেন এমন ভুল আর কখনো না করা হয়। রাস্তা হয়েছে তো কি হয়েছে? এমন সুন্দরী মেয়ের শরীরটা স্পর্শ করার অধিকার কি আমার নেই? আহ, যদি তোমাকে এক রাতের জন্য আমার কাছে পেতাম তাহলে দিল খুশ হয়ে যেত। এবার আমার মাথায় রাগ চেপে গেল। আর আমি যখন রেগে যাই তো নিজেকে কন্ট্রোল করতে পারি না। রাস্তার মাঝখানে ডিভাইডারের লোহার কিছু পড়েছিল। তারপর আমি সেটা দিয়ে তার হাতে কবজি দিলাম বাড়ি দেওয়ার সাথে সাথে সে তার হাত নিয়ে কোঁকাচ্ছে। তারপরে তার মাথা বরাবর একটা বাড়ি দিলাম। মাথায় বাড়িটা আসতেই ছিল, কিন্তু সেই জিনিসটাই লোহা হওয়ায় তার মাথাটা ফেটে যায়। তারপর তার সাথে থাকা কয়েকজন ভয় পেয়ে যায়, কারণ তাদেরকে একদিন এমন অবস্থা করেছিলাম। শোন, তোরা তোদের বন্ধুকে সোজা হাসপাতালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করবি, আর জ্ঞান ফেরার পর বলবি কোনো সময় যেন কোনো মেয়েকে এইভাবে অসম্মান না করে। যদি আমার চোখে পড়ে বা আমার কানে খবর চাই, তাহলে আজকের কথাটা মনে রাখতে বলিস। আর হ্যাঁ, আমাদের শত্রুতাটা রাজনীতি নিয়ে, তো বাইরের কিছু নিয়ে যেন নেক্সট টাইম এমন কিছু করা না হয়। তো পরের বার ভালো হবে না বলে দিলাম। তারপর তারা আরপিনকে ধরে হসপিটালে নেয়। আর আমি আর তানিশা সেখান থেকে চলে আসলাম। আসার সময় বারবার তানিশা কেমন যেন করে আমার দিকে তাকাচ্ছিল। কি হয়েছে? এমন করে তাকাচ্ছেন কেন? শরীর খারাপ লাগছে? ডাক্তারের কাছে নিয়ে যাব? না মানে, আপনি যে ওই ছেলেটাকে এমন ভাবে মারলেন তা দেখে আমি চমকে গেছি। আপনার মতো ছেলেও এমন ভাবে কাউকে মারতে পারে তা জানা ছিল না। আচ্ছা, ছেলেটাকে আর আপনি ওনাকে চিনেনই বা কি করে? ছেলেটা হলো আমাদের পাশের এলাকার একজন এমপির ছেলে, সাবেক এমপি বলতে পারেন, কেননা আঙ্কেল ক্ষমতায় যাওয়ার আগে তার বাবাই এলাকার এমপি ছিলেন, কিন্তু তিনি কখনো এলাকার উন্নতি করেননি, যার জন্য পরবর্তী ইলেকশনে আঙ্কেল বিজয় লাভ করে তারপর তিনি এলাকার এমপি হয়ে যায়। তারপর থেকেই উনার আর ওনার ছেলের আঙ্কেলের প্রতি রাগ সৃষ্টি হয়, আর এই কারণেই ছেলেটির সাথে আমার মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, আর এভাবে তাকে আমি চিনি। বিশেষ দ্রষ্টব্য, গল্পতে যে মন্ত্রী প্রধানমন্ত্রীর নাম নেওয়া হবে তার সাথে বাস্তবের কোনো মিল নেই। এই নামগুলো শুধু গল্পের জন্য ব্যবহৃত। আমি আর তানিশা বাসায় গেলাম আঙ্কেলের ওখানে। গিয়ে দেখি রনি টিভি দেখছে। রনি, কি করো? এই তো ভাইয়া, মোটো পাতলো দেখি। হ্যাঁ, তোমাদের কাজ তো সারাদিন মোটু পাত্র দেখা। দেখি রিমোটটা 1 মিনিটের জন্য। তারপর রনি আমাকে রিমোটটা দিলে আমি একটু চ্যানেল ঘোরাঘুরি করছিলাম। ঠিক সেই সময় একটা চ্যানেলে চোখ আটকে যায়। নিজে হেডলাইনে রাখা, এইমাত্র পাওয়া কুষ্টিয়া 01 আসনের এমপি পিএ হাতে কুষ্টিয়া 01 আসনের সাবেক এমপির ছেলে আহত। আরে অভি, এটা তুমি কি করছো? কেন আঙ্কেল, আমি কি কোনো ভুল করেছি? সঠিক নাকি ভুল সেটা বুঝতে পারছি না, কিন্তু যেটা তুমি করেছো সেটা কিন্তু অন্যায়। আঙ্কেল, আমি কি করতাম বলুন? সে যেভাবে তানিশাকে অপমান করেছিল, নোংরা কথা বলেছিল, তার জন্য আমি চুপ থাকতে পারিনি। রাগের বশে তাকে এমনটা করেছি। আচ্ছা, যা হওয়ার হয়েছে সেটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। তা বাসা পৌঁছে দিয়ে আসার জন্য ড্রাইভার পাঠাবো, যদি আবার রাস্তায় কোনো কিছু হয়। না আঙ্কেল, তার কোনো দরকার নেই, চিন্তা করবেন না, তেমন কিছু হবে না। আমি তাহলে আজকে আসি আঙ্কেল। আচ্ছা, তো ভালোভাবে যেও। তারপর আঙ্কেলের বাড়ি থেকে বের হয়ে রিক্সা খুঁজলাম, কিন্তু পেলাম না। কি আর করার, হেঁটে যেতে হবে। তো হেঁটে যেতেছিলাম, যেতে যেতেই সামনে সব প্রেসের লোক আমাকে ঘিরে ধরে।
স্যার স্যার আপনার সাথে কি তার সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল যার জন্য আপনাদের মধ্যে ঝামেলা লাগে? স্যার চুপ করে থাকবে না, প্লিজ বলুন। আপনার সাথে নাকি একজন মেয়ে ছিল যার জন্য নাকি ঝামেলাটা হয়েছে? প্লিজ আমাদের বলুন। দেখুন, এগুলো আমার ব্যক্তিগত কারণ, সেগুলো আপনাদের বলতে বাধ্য নই আমি। প্লিজ আপনারা এখন যান। উফ, কতবার বলবো আপনাদেরকে, আপনারা কি শুনতে পান না? আচ্ছা একটা কথা বলুন তো, আপনাদের সামনে আপনাদের স্ত্রী, মা, বোন, বান্ধবী বা আত্মীয় কেউ, মোট কথা হলো কোনো মেয়েকে যদি আপনাদের সামনে অপমান করা হয়, তাকে খারাপভাবে অপমান করা হয়, তার শরীরে হাত দেওয়া হয়, তাহলে ভেবে দেখুন তো আপনি ভাই, স্বামী, ছেলে অথবা বন্ধু হিসেবে আপনি কি করবেন? তারা কিছুক্ষণ নিশ্চুপভাবে ভাবনা চিন্তা করতে লাগলো। কি হলো বলুন, আপনারা কি চাইবেন আপনার সামনে আপনার স্ত্রী, বোন, মা অথবা কোনো মেয়ে অপমানিত হোক? অনেকেই আছে চাইবে না, আবার অনেকেই আছে চাইবে। তো আপনি যদি একজন দায়িত্বশীল ছেলে, ভাই, বন্ধু অথবা স্বামী হন, তাহলে আপনাদের কি করা উচিত তা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন নেই। দেখুন, এটা আমার ব্যক্তিগত বিষয়, তো এটার ব্যাপারে না জিজ্ঞেস করলেই খুশি হব। ধন্যবাদ। তারপর আমি সেখান থেকে বাড়ির দিকে আবার রওনা হলাম। কোথা থেকে আসে সব বুঝতে পারি না, সব সময় কি আমার পিছে পিছে ঘোরে নাকি? এখান থেকে এটুকু আসতে না আসতেই সবাই ঘিরে ধরেছে, যত সব। বাসায় গিয়ে দেখলাম মা যেন কিছু একটা নিয়ে চিন্তা করছেন, আর সেও মায়ের পাশে বসে আছে। কি হয়েছে মা, তোমরা এইভাবে বসে আছো কেন? কিছু কি হয়েছে? কি হয়েছে মানে? বুঝতে পারছিস না কি হয়েছে? না সত্যি আমি কিছু বুঝতে পারছি না, প্লিজ বলো আমাকে কি হয়েছে। টিভিতে এগুলো কি দেখলাম? এই সবগুলো কি মিথ্যা? তুই নাকি একটা ছেলেকে মেরে হাসপাতালে পাঠিয়েছিস, কেন করেছিস এসব? তাহলে এই ব্যাপার? আচ্ছা শোনো। তারপর আমি মাকে সব কিছু খুলে বললাম। এই হলো আসল ঘটনা। তো এবার বলো আমি কি খারাপ কিছু করেছি? আহা মা, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, আমি বুঝতে পারলাম তুই কোনো খারাপ কাজ করিসনি, তবু আমার কেমন জানি ভয় হচ্ছে তারা যদি তোর কোনো ক্ষতি করে দেয়। আহা মা, তুমি কোনো চিন্তা করো না তো, দেখবে আল্লাহর রহমতে কেউ কিছু করতে পারবে না আমার। আচ্ছা ঠিক আছে, আমি আর চিন্তা করব না, তো আয় খেয়ে নে। তারপর আমি খেতে দিলাম। আমি খেয়ে দিয়ে বিশ্রাম নিলাম। সারাদিন ওই মেয়েটার সাথে ঘুরে বেড়াতে বেড়াতে আমার অবস্থাই খারাপ হয়ে গেছে। আমি বসে মোবাইল টিপছিলাম, ঠিক সেই সময় এলো আমার রুমে। এসে আমার পাশে বসলো, কোনো কথা বলছে না, চুপটি করে বসে আছে। তাই আমি জিজ্ঞাসা করলাম, কি রে, কি হয়েছে? কিছু বলবি কি? কি রে, কি হয়েছে? চুপ করে আছিস কেন বল। অভি, তোকে আমি কিছু প্রশ্ন করব, তুই ঠিকঠাক সোজাসুজি প্রশ্নের উত্তর দিবি, মজা করবি না বলে দিলাম। না কি করবো বুঝতে পারছি না, আজকে তো মনে হয় খুব সিরিয়াস মুডে আছে। আচ্ছা অভি, তুই সত্যি করে বল তো, তুই কি আমাকে ভালোবাসিস? তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তোকে তো সেই ছোট থেকে ভালোবেসে আসছি, এখনো ভালোবাসি। দেখ অভি, এবার কিন্তু আমার রাগ উঠে যাচ্ছে। তোকে সিরিয়াসলি উত্তর দিতে বলেছি, কোনো মজার ছলে না। আয়শা, তোর কি হয়েছে বলতো? আজকে হঠাৎ এমন প্রশ্ন করছিস? আমি যা বললাম আগে সেটা সঠিক উত্তর দে। তুই আমাকে ভালোবাসিস কিনা সেটা আগে বল। শুনতে চাস? তাহলে আমি তোকে ভালোবাসি কিনা? তাহলে শোন, আমি তোকে অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি। মনে আছে একবার ছোটবেলায় আমার জ্বর হয়েছিল, তুই আমার জন্য কি না করেছিস। তখন থেকেই তোকে আমার এই মনের আসনে জায়গা দিয়ে দিয়েছি রে। তখন থেকে আমি ভেবে নিয়েছিলাম তোকে কখনো আমার থেকে দূরে কোথাও যেতে দেব না। সবসময় আমি এই আমার হৃদয়ের মধ্যে তোকে রেখে দিব। এবং দেখ, তুই এখানে আমার সেই ছোট্টবেলা থেকে এখনও আছিস। আমি তোকে ছাড়া কিভাবে থাকবো বল? ভালোবাসি, বড্ড ভালোবাসি যে তোকে। আমার কথাগুলো শুনে আয়েশের চোখ দুটো পানিতে চিকচিক করতে লাগলো। সে হঠাৎ আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তাহলে বল, তুই আর কখনো আমার থেকে দূরে থাকবি না, সবসময় আমাকে ভালোবাসবি। তুই ছোট থেকে যেমনটা আমাকে এখনো ভালোবাসিস। তোকে নিয়ে আমার খুব ভয় হয়, যদি কেউ তোকে আমার কাছ থেকে কেড়ে নেয় আমি সইতে পারবো না রে। আমিও ভালোবাসি, বড্ড ভালোবাসি তোকে। আয়শা কি আমি আমার বুকে জড়িয়ে তার মাথায় হাত বুলে দিয়ে দিতে বললাম। আমি জানি তুই আমাকে কতটা ভালোবাসিস, কিন্তু একটা কথা বলতো, তোর মনে এই প্রশ্নের উদয় হলো কি করে যে আমি তোকে ছেড়ে চলে যাব? তোকে এই দুদিন ধরে দেখছি, কি নাম যেন বলেছিলি, তানিশা নাকি ওই মেয়েটার সাথে ঘোরাঘুরি করছিস, এমনকি আজও দেখেছি তাকে। সেই মেয়েটা তোর সাথে যেভাবে হাসাহাসি করে, সেই মেয়েটা তোর সাথে যেভাবে হাসি খুশি ভাবে
তোর পাশে হেঁটে চলেছে দেখে মনে হলো যেন তোকে আমার কাছ থেকে সে কেড়ে নেবে। তাই তোকে বললাম তুই প্লিজ আমাকে ছেড়ে অন্য কারোর হয়ে যাস না। আমি তোকে আমার এই মনের মাঝে সারা জীবন আগলে রাখতে চাই। আমার প্রতি তোর যদি বিশ্বাস থাকে তাহলে এটুকু জেনে নে যে আমি তোর আছি, তোরই থাকবো। সত্যি বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। আচ্ছা, একটা কথা বলতো, তুই আমাদেরকে কিভাবে দেখলি আর কোথায় গিয়েছিলি? ও, 1 মিনিট অপেক্ষা কর। তোর এই প্রশ্নের জন্য আমার একটা কথা মনে পড়লো, আমি এক্ষুনি আসছি। যা বাবা, মেয়েটার আবার কি হলো? কোথায় ফুরুত করে উড়ে গেল। কিছুক্ষণ পরে দেখলাম আয়েশা তার হাতে কিসের যেন ব্যাগ নিয়ে আসছে। নে ধর, খুলে দেখ তো কেমন হয়েছে। কি এটা? সেটা তুই নিজেই খুলে দেখ। আয়েশা থেকে নেওয়া একটা খুলে দেখি, তার ভিতরে দুটি কালো নীল রঙের শার্ট। এই দুটি রং যে আমার সব থেকে বেশি পছন্দ, যে সেটা আয়েশা ঠিকই জানে। শার্ট দুটো বেশ সুন্দর হয়েছে, আয়েশার পছন্দ আছে বলতে হবে। শুভ জন্মদিন। এবার আয়েশার কথাটিতে আমি অনেকখানি অবাক হয়ে গেলাম। আর যে আজ যে আমার জন্মদিন সেটা আমি নিজেই ভুলে গেছি, কিন্তু আয়েশা ঠিকই মনে রেখেছে। ওহো, আজ যে আমার জন্মদিন সেটা আমি নিজেই ভুলে গেছি, কিন্তু তুই তো দেখছি ঠিকই মনে রেখেছিস। আমি জানি তো তুই ভুলে যাবি, তোর কোনোদিন তোর জন্মদিনের কথা মনে থাকে বলতো? কিন্তু তুই আমার জন্মদিনের দিনটা ঠিকই মনে রাখতে পারিস, খালি নিজেরটা পারিস না। তুই প্রত্যেক বছর আমার জন্মদিনে কোনো না কোনো কিছু আমাকে গিফট করিস, কিন্তু আমি তা করতে পারি না। তাই ভাবলাম আজকে কিছু তোকে গিফট করব। আর এটা কিন্তু এই কালকে মার্কেটে গিয়েছিলাম আর শেষ সময় তোকে আর ওই মেয়েটার সাথে দেখি। আচ্ছা বুঝলাম, কিন্তু তুই টাকা পেলি কোথায়? কেন, তুই বড় আম্মু বড় আব্বু যখন হাত খরচের টাকা দিত সেগুলো টাকা জমিয়ে রেখেছিলাম, আর সেই টাকা দিয়েই কাল তোর জন্য 2টা শার্ট কিনেছি। তা কেমন হয়েছে বললি না তো? খুব খুব সুন্দর হয়েছে। আমার চোখের পানিতে ভরে গেল। এটা কোনো দুঃখের অশ্রু নয়, এটা আনন্দের অশ্রু। কি রে, তোর চোখে পানি কেন? কই না তো, এমনি। আচ্ছা চল বাইরে চল, তোর জন্য আরো একটা সারপ্রাইজ আছে। কি বলছিস? আরও একটা সারপ্রাইজ? বাহ, বেশ ভালো তো। তারপর ঘর থেকে বের হয়ে উঠানে গিয়ে দেখি সেখানে নানান রঙের বাতি জ্বালানো হয়েছে। তারপর আয়েশা পেছন থেকে আমার চোখ দুটো চেপে ধরলো। আমি কিছুই দেখতে পাচ্ছি না। কি রে, কি হলো? চুপ, কোনো কথা বলবি না, আস্তে আস্তে আমার সাথে সামনে যা। তারপর আয়েশা আমাকে আস্তে আস্তে সামনে নিয়ে গেল। এবার চোখ খুলে দিল। হ্যাপি বার্থডে অবি। এখানে দেখছি আঙ্কেল, রনি, নূপুর ও তানিশের সবাই আছে, কিন্তু তারা কখন এলো? আঙ্কেল, আপনারা কখন এলেন? এইমাত্র এলাম, দেখলাম তুমি তোমার ঘরে ছিলে, তাই সেখানে যাইনি। আর এটা তো সারপ্রাইজ। আপনারা কিভাবে জানলেন যে আজকে আমার জন্মদিন? তোমার বাবা মা আমাকে ফোন দিয়ে বলেছে, আমি বললাম আপনারা আয়োজন করুন, আমি আসছি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তোমাকে না জানিয়ে চলে এলাম। নাও নাও, এবার কেকটা কাটো। তারপর সবার কথা মতো কেকটা কাটলাম। তারপর সবাইকে নিজে হাতে খাইয়ে দিলাম। তারপর সবশেষে মা, আয়েশা ও আন্টি মিলে সব কিছু গোছাচ্ছিল। আজ যে আপনার জন্মদিন সেটা তো আমাকে বলেননি। আসলে আজকে যে আমার জন্মদিন সেটা আমি নিজেও উপলব্ধি করতে পারিনি। আমাকে প্রথম আয়েশা উইশ করে, তারপর আমি বুঝতে পারি আমার জন্মদিন। খুব ভালো, আশা করি আপনার সামনের দিনগুলো ভালো কাটুক। ধন্যবাদ আপনাকে। তারপর আঙ্কেল, আন্টি, তানিশা সবাই চলে গেলেন। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আঙ্কেলের বাড়ি রওনা দিলাম। সামনে ইলেকশন, সেটা নিয়ে কিছু ভাবতে হবে। আঙ্কেল, সামনে তো ইলেকশন, সেটা নিয়ে কিছু ভাবলেন? হ্যাঁ, তাই একটু ভেবেছি। আমার তো বয়স হয়ে যাচ্ছে, তাই আমি চাচ্ছি যে এবার আর ইলেকশনে দাঁড়াবো না। কি বলছেন এগুলো? আপনি এখানকার এত উন্নতি করলেন, আপনার জন্য কত গরিব দুঃখী সাহায্য পেয়েছে। আপনি যদি এই জায়গাটা ছেড়ে দেন তাহলে কিভাবে হবে? পরবর্তীতে যে আসবে সে যদি এদের প্রতি অন্যায় করে, এলাকার মানুষদের প্রতি অন্যায় করে, তাছাড়া সবাই আপনাকে এত শ্রদ্ধা করে, সম্মান করে, তারা কিছুতেই চাইবে না আপনি আপনার জায়গাটা ছেড়ে দিন। দেখো অবি, আমার এই বিষয়টা মাথায় আছে, তাই আমি চাচ্ছি আমার দলে এমন একজনের কাছে দিতে যে গরিবদের কথা ভাবে, এলাকার কথা ভাবে, দেশের কথা ভাবে। আর এমন মানুষ আমি পেয়ে গেছি। তাই নাকি আঙ্কেল? তাহলে কে সে? কেন, তুমি? এসব কি বলছেন আপনি? আমি আপনার জায়গায় বসবো এটা অসম্ভব। আমি চাই না আমি আপনার জায়গাটা কেড়ে নেই বা আপনার জায়গায় আমি বসি।
কে বলেছে যে তুমি আমার জায়গাটা কেড়ে নিচ্ছ? আমি চাচ্ছি তুমি সামনের ইলেকশনে আমার হয়ে দাঁড়াবে, আর আমার বিশ্বাস তুমি ঠিক জয়ী হবে। তোমাকে সবাই চেনে, তোমাকে সবাই শ্রদ্ধা করে। তুমি গরিব দুঃখীদের জন্য কি না করেছ, এলাকার জন্য কি করেছ, আশেপাশের কলেজ স্কুল যেখানে সবসময় মেয়েদের উত্ত্যক্ত করা হয়তো, ইফটিজিং করা হয়তো, সেখানে সকল চিত্র তোমাকে দেখে সবাই ভোট দিবে, দেখে নিও। কিন্তু আঙ্কেল আমি কি করে? আর কোনো কিন্তু নয়। তুমি কি চাও না এই এলাকার, এই সমাজের আশেপাশের যত এলাকা আছে, এমনকি পুরো দেশের চিত্রটা পাল্টে দিতে? এটা তোমার স্বপ্ন। তুমি তো সবসময় স্বপ্ন দেখেছো দেশের উন্নতি করতে, দেশের মানুষের জীবনযাত্রা মান উন্নতি করতে, গরিব দুঃখীর জন্য আর অত্যাচার সহ্য না করতে, বেকার শিক্ষিত ভাইদের জন্য চাকরির জন্য কষ্ট করতে না হয়। এমনকি তুমি দেশের সকল কিছু চিত্র পাল্টে দিতে চেয়েছো, যেখানে মেধা ছাড়া, যোগ্যতা ছাড়া, টাকার বিনিময়ে সবাই চাকরি পাচ্ছে না। তুমি তো কখনো এটা চাওনি। আমি জানি হয়তো তুমি একা পাল্টাতে পারবে না, কিন্তু চেষ্টা তো চালিয়ে যেতে হবে। সবাইকে এক করতে হবে, এক করে এই দেশটাকে সুনীল সমাজে পরিণত করতে হবে। তুমি তো এই সমাজের এই বড় হয়েছ, তুমি তো জানো গরিবের কষ্ট। প্লিজ না করো না। আচ্ছা আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, আমি সামনের ইলেকশনে দাঁড়াবো। আলহামদুলিল্লাহ, তোমার কথা শুনে খুশি হলাম। আমি তাহলে সব কিছু প্রস্তুতি নেই। ইলেকশন তো আর বেশি দিন নেই। ঠিক আছে, আপনি যা করবেন তাই হবে। মামা মামা, আমি নূপুর রনিকে নিয়ে একটু বাইরে গেলাম। পাশে থেকে একটা মেয়ের কণ্ঠ শুনে তাকিয়ে দেখি এই সেই মেয়েটি যাকে আমি একবার বাঁচিয়েছিলাম, যার বিনিময়ে সে আমাকে অপমান করেছিল সবার মাঝে। তার মেয়েটি আমার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। কিরে তুই তুই এখানে কি করছিস? আফিফা, তুমি এঁকে চেনো কিভাবে? চিনি মানে? খুব ভালো করে চিনি, 1 নম্বরে বাজে ছেলে। দেখুন, আপনি কিন্তু আমাকে সেদিন অনেক অপমান করেছিলেন, মুখ বুজে শুনে নিয়েছিলাম। আমি কি আপনার কোনো ক্ষতি করেছিলাম? বরং আমি আপনার জীবন বাঁচিয়েছিলাম। তার বিনিময়ে আপনি কি করলেন? আমাকে অপমান করেছিলেন। বেশ করেছি, অপমান করেছি। তুই কেন আমার হাত ধরেছিলি? আমি কি আপনার ইচ্ছে করে হাত ধরেছিলাম? আপনাকে বাঁচাতেই তো আপনার হাতটা ধরেছিলাম। আচ্ছা আচ্ছা আফিফা, অবি, তোমরা একটু শান্ত হও। আমাকে সব কিছু খুলে বলো, কি হয়েছে? আর তোমরা একে অপরকে চেনো নাকি, বা কি করে? আঙ্কেল, মনে আছে সেদিনের কথা, যেদিন আমি আপনার কাছে এসেছিলাম চাকরির জন্য? আপনি আমার চাকরিটা দিয়েছিলেন। সেদিন বাসায় ফিরতেছিলাম, ঠিক সেই সময় দেখতে পেলাম একটি মেয়ে ফোনে কথা বলতে বলতে রাস্তার মাঝখানে চলে যাচ্ছিল। সেই সময় তার দিকে পিছন দিক থেকে ফুল স্পিডে একটা ট্রাক ফিরে আসছিল। তাই আর কোনো উপায় না পেয়ে তার হাত ধরে টান দেই, যার কারণে তিনি প্রাণে বেঁচে যান। ঠিক সেই সময়ই আপনার গুণধর ভাগ্নি আমাকে ধন্যবাদ না জানিয়ে উল্টো চর মারে আর নানাভাবে অপমান করতে থাকে আমি তার হাত স্পর্শ করেছি বলে। আফিফা মামুনি, তুমি ভীষণ অন্যায় করেছ। ওনার কাছে ক্ষমা চাও, বলো সরি। আমি আর কোনো কথা বলতে চাই না, তুমি সরি বলো। ঠিক আছে, সরি। কে জানি কল কর, তারপর আঙ্কেলকে কে জানি কল করলো। তাই তিনি রিসিভ করে কথা বলতে বলতে অন্যদিকে চলে গেলে আর আমি মিটমিটি হাসি তাই থেকে। খুব হাসা হচ্ছে তাই না? দেখে নিব। আচ্ছা, দেখব আপনি কি করতে পারেন। বাসে চলে আসলাম। বাসায় এসে গোসল করে দুপুরে খাওয়া খেয়ে একটু বিশ্রাম নিচ্ছিল। সে সময় তানিশা ফোন দেয়। মেয়েটা যে এত বিরক্ত করে তা কী বলবো, পরিচয় না হয় ভালো ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কখন পৌঁছেছেন বাসায়? সে তো অনেক আগেই পৌঁছেছি, এসে গোসল করে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছি। শুনেন, আজ আমি আঙ্কেলের ওখানে যাচ্ছি, আপনি কিন্তু বিকেলে চলে আসবেন। কেন? কেন আবার, এমনি আসতে বলেছে, আসবেন। আচ্ছা, দেখা যাক। কোনো দেখা দেখি না, আপনাকে আসতেই হবে। আচ্ছা ঠিক আছে, যাব। এবার খুশি? খুশি। এবার বলুন কি করেন? কেন, একটু আগেই তো বললাম বিশ্রাম নিচ্ছি, ভুলে গেলেন ইতিমধ্যে? সরি, ভুলে গিয়েছিলাম। আচ্ছা আপনি বিশ্রাম নিন, আমি ফোন রাখলাম। আর বিকেলে আসছেন, এটা কিন্তু মনে থাকে। সেটার বলতে। তারপর তানিশা ফোনটা রেখে দিল। অমনি আঙ্কেলের ওখানে যেতে ইচ্ছে করছিল না। এখন আবার যেতে হবে, তোর ভাল লাগে না। আর আমার আঙ্কেলের ওখানে না যাওয়ার কারণটা হলো আফিফা নামে ওই মেয়েটা। দেখলেই কেমন জানি গুন্ডি গুন্ডি ভাব।
সামনে গেলে দেখে মনে হয় কাঁচা চেপিয়ে খাবে। কি আর করার, যেতে হবে, নাহলে ওদিকে তানিশা মরানি রাগ করবেন। বিকেলে দেখে আঙ্কেলের বাসায় গেলাম। গিয়ে দেখি তানিশা ও হাবিবা একসাথে বসে গল্প করছে। আমাকে দেখে তানিশা বলল, আরে আপনি চলে এসেছেন, আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। তাই বুঝি? চলুন এবার কোথাও গিয়ে ঘুরে আসি। কি বলছেন এসব? এখন ঘুরতে যাব? হ্যাঁ, এখন গেলে কি হবে? চলুন না প্লিজ প্লিজ প্লিজ। উফ, আপনি এত বাচ্চাদের মতো বায়না ধরেন কেন বলুন তো? তা না করলে যে আপনি আমার কথায় রাজি হন না। যাই হোক, চলুন প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, কি আর করার, চলুন। এই তানিশা, তোমরা কোথায় যাচ্ছ? এই বিকেল বেলায় এই এলাকাটা ঘুরে দেখতে যাব। যাবে নাকি আমাদের সাথে? তা গেলে মন্দ হয় না। তাহলে চলো। একটাকে নিয়েই পারি না, আর একটা কপালে ছুটলো। তা আবার যে পথ মেজাজি। রাস্তায় আবার কি হয় ঠিক নেই, হাল্লা ভাঁচিয়ে নিও। জানো আপু, এখানকার পরিবেশটা না অনেক সুন্দর। সামনে একটা সুন্দর নদী আছে, চলো ওদিকে যাই, কিন্তু হাঁটতে হবে। ওকে, সমস্যা নেই, আমি হাঁটতে পারবো। বাব্বা, জমিদারি মেম সাহেব আবারও হাঁটতেও পারে দেখছি। এই এই, কি বললেন আপনি? মেয়েকে দেখছি তুমি থেকে আপনি বলা শিখে গেছে। যাক, ভালোই হলো। কই কিছু বলিনি তো। কি বললেন? আমি জমিদারি ম্যাম সাহেব? আমি এই গ্রামের পথ দিয়ে হাঁটতে পারবো না, তাই তো? এরে, সব শুনে ফেলেছে দেখছি। না, আমি আপনাকে ওইসব কিছু বলতে পারি? আপনি তো খুব ভালো, ভদ্র, নম্র ও শান্তশিষ্ট মেয়ে। আপনাকে কিছু বলতে পারি? হয়েছে তেলমারা, সামনের দিকে তাকিয়ে হাঁটুন, না হলে পড়ে যাবেন। হ্যাঁ, হাঁটছি তো। কেমন আছো চাচি? একটি বৃদ্ধ মহিলা রাস্তার পাশে বসেছিল। তাকে বললাম, এদের সবাইকে আমি চিনি, তারাও আমাকে ভালো করেই চেনে। জি বাবা, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোই আছি। তা কোথাও যাইতেছিলে নাকি? জি চাচি, এদেরকে নিয়ে একটু সামনে যাব, ঘুরিয়ে নিয়ে আসি। ওহ আচ্ছা, এরা কারা, চিনতে পারলাম না তো। চাচি, এরা হলো আসাদ আঙ্কেলের ভাগ্নি ও বন্ধুর মেয়ে। ওহ আচ্ছা বাবা। সে সময় তানিশা আমাকে বলল, অভি, আমার খুব পানির তেষ্টা পেয়েছে, আমাকে কোথাও থেকে পানি এনে খাওয়াতে পারবেন? মেয়ের কথা শোনো, আমার বাড়ির সামনে খাড়াইয়া জিজ্ঞেস করে পানি পাইবো নাকি। তোমরা পানির তৃষ্ণা লাগছে, আমার বাড়ির ভেতর আসো, আমি তোমাদের পানি খাওয়াইতেছি। তারপর তানিশা আমার দিকে তাকালো। আমি বুঝতে পেরেছি সে কি বলতে চাইছে। আমি বললাম, কোনো সমস্যা নেই, চলো। বাবা, আমার বাড়িতে তোমাদের যে পা পড়েছে, এটাই আমার কাছে অনেক সৌভাগ্যের। তারপর চাচি আমাদের বসার জন্য 3 জনকে চেয়ার দিলেন, আর সাথে কয়েকটা মিষ্টি ও ঠান্ডা শরবত দিলেন। আরে চাচি, করেছেন কি এগুলো? কেন বাবা, আমি কি কোনো ভুল করছি? না, আপনি কোনো ভুল করেননি। আপনি কেন আবার এগুলো কষ্ট করে আনতে গেলেন? কি যে বলো বাবা, তোমরা এই প্রথম আমার বাড়িতে আসছো, সামান্য এইটুকু তো খেতেই হবে। তারপর চাচির কথায় আর না করলাম না। তারপর দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হওয়ার অবস্থা। তারপর চাচিকে বিদায় জানিয়ে আমরা নদীর তীরে পৌঁছালাম। সেখানে অনেক মানুষ ঘোরাফেরা করছে। আসলে এই সময়টাই নদীর তীরে মানুষের আনাগোনা বেশি। অভি অভি প্লিজ, ওদিকে চলেন। ওই যে দেখতে পাচ্ছেন, ওখানে ফুচকা বিক্রি হচ্ছে, আমি খাবো। সন্ধ্যা হয়ে গেল, আর এখন আপনার খাওয়ার ইচ্ছা হয়েছে? ভীষণ ইচ্ছে হয়েছে, প্লিজ চলো না। আপু, তুমি বলো না। তানিশা আপু যখন চাচ্ছে তো চলুন। আচ্ছা ঠিক আছে, চলুন। তারপর ফুচকা দোকানের সামনে তাদের 2 জনকে নিয়ে এলাম। এমনভাবে ফুচকা আছে যেন কোনোদিন খায়নি। আপনি দাঁড়িয়ে থাকলেন কেন? বসুন, হা করুন, আমি আপনাকে ফুচকা খাইয়ে দিই। তার দরকার নেই, আপনারাই খান। তারপর আরও বেশি কিছুক্ষণ ঘোরাঘুরি করে তানিশা ও আবিবাকে আঙ্কেলের ওখানে পৌঁছে দিয়ে আমি বাড়ি গেলাম। কি রে, আজকে এত দেরি হলো যে? কোথাও গিয়েছিলে নাকি? হ্যাঁ মা, আসলে আঙ্কেলের একটি ভাগ্নি এসেছে, আর তানিশা বায়না করছিল বলে তাদের 2 জনকে নিয়ে নদীর তীরে ঘুরতে নিয়ে গেছিলাম, তাই তো আজকে একটু দেরি হলো। আয়েশার দিকে তাকিয়ে দেখলাম সে তো রেগে চোখ মুখ লাল করে ফেলেছে। জানি না খাবার পর আমার উপর কী দিয়ে ঝড় বইবে। খাবার শেষে ঘরে এসে রেস্ট নিচ্ছিলাম, এবং যে ভয় পাচ্ছিলাম সেটাই হলো। আয়েশা আমার ঘরে এসে জোরে ধাক্কা দিয়ে দরজাটা ভেতর থেকে আটকে দিল। কি রে, পাগল হয়ে গেলি নাকি? কি করছিস এসব?
আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রেগে তেড়ে এসে আমার বিছানায় ফেলে দিয়ে তারপর আমার উপর চেপে বসে উফ আয়শা কি করছিস? লাগছে তো আমার। তুই খেয়ে খেয়ে নিজেকে যে মুটকি বানাচ্ছিস, তোর ওজন কি আমি সইতে পারি? কি বলি তুই? আমি মুটকি, তাই না? আমি তো মুটকি হবই। ওই তানিশাই তোর কাছে ভালো। এই কিরে, মন খারাপ করলি নাকি? আরে পাগলি, আমি তো মজা করে বললাম। রাখ তোর মজা, তোর নিজের কাছেই রাখ, আমি চললাম। আয়েশা উঠে চলে যেতে না গেলে তার হাতটা ধরে ফেললাম। তুই তো আমার সব, তুই তো আমার হৃদস্পন্দন। তোমাকে ছাড়া কিভাবে আড়াল হয় বলো? রাখ তোর মজা তোর নিজের কাছে, আমি চললাম। এবার থেকে বল, তুইও আমাকে ঘুরতে নিয়ে যাবি, আইসক্রিম খাওয়াবি, ফুচকা খাওয়াবি। আচ্ছা বাবা, আচ্ছা, এবার থেকে তোকে আমি ঘুরতে নিয়ে যাব। আচ্ছা চল, আব্বু আম্মুর কাছে যাই, তাদের কিছু বলার ছিল আমার। আব্বু আম্মু, তোমাদের কিছু জরুরি কথা বলার আছে। কি জরুরি কথা? জানোই তো সামনে ইলেকশন, এবার আঙ্কেল নাকি তার আসন ছেড়ে দিবে। কি বলিস? কি সব এমপি সাহেবের এমন কাজ করতে যাচ্ছেন কেন? তিনি যদি তার আসন ছেড়ে দেন তাহলে তো আমাদের মতন গরিবের মানুষের সাথে দাঁড়াবে কে? হ্যাঁ, সেটাই। আসাদ আঙ্কেল একটি কাজ করেছে। কি কাজ করছে? আসাদ আঙ্কেল চান আমি এবার তার বদলে ইলেকশনে দাঁড়াই। তুই দাঁড়াবি? হ্যাঁ বাবা, প্লিজ না করো না। তিনি আমাকে এই জায়গাটা যোগ্য হিসেবে মনে করেছেন কিসের জন্য জানো? কারণ সবাই আমাকে ভালোবাসে বলে, আমার প্রতি সবার আস্থা আছে বলে, আর তিনি চাননি তার জায়গায় অন্য কেউ বসুক। কেননা সবাই তো আর আসাদ আঙ্কেলের মতো ভালো মানুষ না। অনেক বোঝানোর পর বাবা মা এই ইলেকশনের জন্য রাজি হলেন। কদিন ধরে খুব ব্যস্ততার মাঝে দিন কাটাচ্ছি। এখানে ওখানে অনেক জায়গায় যেতে হচ্ছে। আস্তে আস্তে ভোটের দিন ঘনিয়ে এলো। ভোটের আগের দিন আমি আর আমাদের দলের সাথীরা প্রচারণা শেষ করে যে যার মতো বাড়ি ফিরছিলাম। বারে, এবার আবার তাহলে আশাদের জায়গায় তুই ভোটে দাঁড়াচ্ছিস? বাহ, বেশ ভালো তো। কেন, দাঁড়ালে কি তোদের সমস্যা? হয়তো সমস্যা থাকতে পারে, কারণ তোরা তোর গরিবের ধন আত্মসাৎ করতে পারছিস না, তাই তো? অভি, মুখ সামলে কথা বলে দিলাম। কারা গরিবের ধন আত্মসাৎ করছে? আমাদের সময় তারা অনেক উপকৃত হয়েছে। তাই নাকি? তা তো গরিবদের মধ্যেই দেখা যাচ্ছে। এত কথা বাড়িয়ে লাভ নেই, কালকে হবে এর আসল খেলা, দেখা যাবে। তারপর আমরা সেখান থেকে চলে এলাম। পরবর্তী দিনে ভোটের আয়োজন সব কিছু শুরু হলো। আমি আমাদের দলের লোকদের বলে দিলাম, আপনারা সবসময় সব দিকে খেয়াল রাখবেন, কোথাও যেন অন্যায় না হয়। তাদের উপরে আমার কোনো প্রকার বিশ্বাস নেই। শত্রুদের দুর্বল ভাবাটা এটা অন্যায়, আর চাই না কেউ অন্যায়ের পথে ধাবিত হোক। আপনারা সবাই সব দিক দিয়ে সজাগ থাকবেন। জি ভাইয়া। তারপর তারা যে যার মতো চলে গেল। আমি সেখানে বসে রইলাম। কিছুক্ষণ পরে আজকে আমার আঙ্কেল কাছে আসলেন। কি অবি, তোমাকে আনসাপ দেখাচ্ছে কেন? না আঙ্কেল, ওই একটু আর কি। তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর রহমতে দেখবে তুমি জয়ী হবে। নার্ভাস হওয়ার কোনো চিন্তা নেই। আর তুমি যদি নার্ভাস হও তাহলে তোমার দলের লোকজনের কি অবস্থা হবে ভেবে দেখেছ? তোমাকে সবসময় শক্ত থাকতে হবে। তুমি তো সবসময় এমনটাই ছিলে। আঙ্কেল, আপনি যখন আমাকে আপনার দলে যুক্ত করেন তার আগে আমি রাজনীতি সম্পর্কে কিছুই জানতাম না। আপনি আমাকে এসব কিছু শিখিয়েছেন, জানিয়েছেন। তবে আজকে আমার জীবনের একটি অন্যতম পরীক্ষা, যেখানে ফেল করলে হয়তো সব শেষ। তাই একটু নার্ভাস আছি আর কি। তুমি কখনো ফেলই করতে পারো না, দেখবে সব ঠিক আছে। আস্তে আস্তে ঘনিয়ে এলো সেই কাঙ্ক্ষিত সময়টি। এখনই জানা যাবে কে জয়লাভ করেছে আর কে পরাজয় লাভ করেছে। কিন্তু কিছুক্ষণ পরে যা ঘোষণা করা হলো তা শুনে আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। 2,53,768 ভোটে জয়লাভ করেছে। আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম। আমি কি ঠিকই শুনেছি? এটা ছিল আমার জীবনের প্রথম পরীক্ষা, যেটা আমি পাস করে গেছি। আমার দলের সবাই তো খুব খুশি। একে একে সবাই আমাকে স্বাগতম জানালো। সবাই শেষে আরফিন এলো আমার কাছে। কংগ্রেচুলেশন মাই ডিয়ার। যাক, তাহলে অবশ্যই সেই ভোটে জয়লাভ করলি তুই। আমার বড় একটা উপকার করলি রে, যে উপকারটা কোনো দিনও ভুলবো না। তারপর আরফিন তার দলের সব লোকজনকে নিয়ে চলে গেল। আপনাদের তো বলাই হয়নি, আরফিন পেয়েছিল 1,88,397টা ভোট। কংগ্রাচুলেশন মাই ইয়াং ম্যান। কি বলেছিলাম আমি তোমাকে দেখব, তুমি ঠিকই জিতে যাবে। কিন্তু আমার কথা সত্যি হলো তো আজ আমি খুশি, খুব খুশি। আজ আমার সবাইকে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, দেখো তোমরা,
আমি আমার সফলতাকে পেয়ে গেছি। আমার জীবনে এই জয়টা যে কত মূল্যবান সেটা আঙ্কেলের চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি। তিনি যে আজকে এত খুশি হয়েছেন তা বলে বোঝাতে পারবো না, যার জন্য আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া। তারপর আঙ্কেল ওখানে গেলে আন্টি আমাকে প্রথমে মিষ্টি মুখ করান। আমি জানতাম বাবা তুমি ঠিক জিতবে। আল্লাহর কাছে অনেক প্রার্থনা করেছি যাতে তুমি জয় লাভ করো। আল্লাহ আমার কথা শুনেছেন, তোমার প্রতি সদয় হয়েছেন। দোয়া করি তুমি যেন আরো সামনে এগিয়ে যাও, আমাদের সবার মুখ উজ্জ্বল করতে পারো। ধন্যবাদ আন্টি, দোয়া করবেন। এখন তো আমার আরও বিশাল দায়িত্ব, সেগুলো যেন আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি। তোমার উপর আমাদের সব সময় দোয়া রইল। তারপর আমি আমার দলের লোকজনের কাছে গেলাম। সত্যি বলতে তারা যদি পাশে না থাকতো তাহলে হয়তো আমরা কখনোই সফলতা লাভ করতে পারতাম না। আমার এই সফলতার ভাগিদার এরা সবাই। আজ আমি তোমাদের উপর খুব খুশি। বলো তোমরা কি চাও? ভাইয়া, আমরা আপনার কাছে বড় কিছু চাই না। আমরা শুধু চাই আপনি আশাদ স্যারের মতো সততা আর নিষ্ঠাভাবে আপনি আমাদের কাজ চালিয়ে যান। এটাই হবে আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাব অবশ্যই। আস্তে আস্তে আমার দিন কাটতে লাগলো। এতদিন আমি অনেক এগিয়ে গেছি আমার পথে। আমি আশাদ আঙ্কেলের মতো পারছি কিনা জানি না, তবে আমি সর্বদা চেষ্টা করেছি আমার ভালোটা দেওয়ার, সর্বদা সবাইকে ভালো রাখার। বাড়ি যাচ্ছিলাম, ঠিক সেই সময় আফিফা ফোন দেয়। আপনাদের তো বলা হয়নি, আফিফা আর আমার সম্পর্কটা আগের মতো নেই, এখন আমরা বন্ধুর মতো। অভি, তুমি কোথায়? কেন, কি হয়েছে? কাজ শেষে বাড়ি ফিরছি। ও, তুমি একটু নদীর তীরে দেখা করতে পারবে? এখন? হ্যাঁ এখন। আচ্ছা ঠিক আছে, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি এখনই চলে আসছি। তারপর আফিফার কথা মতো নদীর তীরে গেলাম। গিয়ে দেখি আফিফা আমার জন্য আগে থেকে অপেক্ষা করছে। কখন এসেছো তুমি? কিছুক্ষণ হলো। তা কিসের জন্য ডাকলে? তোমাকে একটা কথা অনেক দিন ধরে বলবো বলবো ভাবছিলাম, কিন্তু বলতে পারিনি, তাই আজকে সে কথাটা বলতে চাচ্ছি। তা বলো, কি এমন কথা যার জন্য আমাকে জরুরি এখানে ডাকলে? আমি তোমাকে ভালোবাসি অভি। আফিফার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। কি বলছে কি সে? কি বলছো কি তুমি? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমার মাথা একদম ঠিক আছে। আমি সুস্থ মাথায় তোমাকে ভেবে চিন্তে কথাটা বলছি। এই কথাটা তোমাকে জানানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তুমি বুঝতে পারোনি, যার জন্য আমি তোমাকে কথাটা বললাম। প্লিজ তুমি না করো না, আমি চাই সারা জীবন তোমার কাছে পেতে। দেখো আফিফা, এটা কখনোই সম্ভব নয়। কেন? আমি কি দেখতে শুনতে খারাপ, নাকি আমাদের প্রথম দেখা হওয়ার ঘটনাটার জন্য তুমি আমাকে মেনে নিতে পারছো না? আমার সাথে ঘটে যাওয়া প্রথম ঘটনাটা তো আমি কবেই ভুলে গেছি, আর সেটা আমি আর মনে করতে চাই না। তুমি তো আমার চাচাতো বোন আয়েশাকে চেনো, তাই না? হ্যাঁ, তাকে তো আমি চিনি। তাহলে শুনে নাও, তুমি তো আমাকে কয়দিন আগে থেকে ভালোবাসো। আয়েশা আমাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসে, আর সে শুধু আমাকে ভালোবাসে সেটা বললে ভুল হবে, কেননা আমিও তাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি তাকে আমি, আর আমি তাকে ঠকাতে চাই না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। এখন সিদ্ধান্ত তোমার, তুমি চাইলে আমাদের বন্ধুত্বটা এখানে সমাপ্ত করতে পারো, আমি না করব না। আফিফা কিছু না বলে রাগ দেখিয়ে চলে গেল। জানি না সে কি করবে বাড়িতে গিয়ে, কোনো কিছু উল্টোপাল্টা না করলেই ভালো। তারপর আমিও বাড়ি চলে গেলাম। মনটা খারাপ, আর মন খারাপের কারণ হলো আফিফা। বাসে গিয়ে দেখি আবু আম্মু কি নিয়ে যেন আলোচনা করছে। যাক বাবা, চলে এসেছিস তাহলে? হ্যাঁ, কেন, কিছু বলবে কি? হ্যাঁ, আমি আর তোর বাবা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। নিজের পায়ে দাঁড়িয়ে পড়েছিস, তাই ভাবছি তোর বিয়েটা দিয়ে দিই। কিন্তু মা, এখন কেন এসব? এখন না তো কখন, বুড়ো হয়ে গিয়ে করবি? আর পাত্রী যদি বাড়ির ভেতরেই কেউ একজন হয়, তাহলে আর দেরি কিসের? কি বলছো তুমি মা? এমন ভাবে কথা বলছিস যেন তুই কিছুই জানিস না। চিন্তা করিস না, আয়েশা আমাদের সব কিছু বলেছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তোর আর আয়েশার বিয়েটা দিয়ে দিব। বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে। আয়েশা দেখছি দরজার আড়াল থেকে উকি মারছে। মায়ের কথা শুনে সে কিছুটা লজ্জা পেল, তা আমি ঠিকই দেখতে পেরেছি। তাই তাকে রাগানোর জন্য তার দিকে তাকিয়ে মাকে পড়লাম, মা, আমি এখন বিয়ে করতে পারবো না, আর আয়েশাকে তো আরও না। এবার আয়েশা আমার কথাটি শুনে ভীষণ রেগে গেল। সে দরজার আড়াল থেকে বেরিয়ে এসে
আমার হাত ধরে আমাকে টানতে টানতে ঘরে নিয়ে দরজা বন্ধ করে দিল। এদিকে আব্বু আম্মু মিটিমিটি হাসছে। এই কি করছিস? ছাড় আমাকে। যেমন আছিস তেমন হয়ে শুয়ে থাকবি, একদম নড়াচড়া করবি না, করলে চেলা কাঠ দিয়ে মাথা ফাটিয়ে দিব। কি বলে তুই বড় আম্মুকে আমাকে বিয়ে করবি না? আমাকে রিজেক্ট করার সাহস কিভাবে হয় তোর? এত কষ্ট করে বড় আব্বু বড় আম্মুকে ম্যানেজ করলাম, আর তুই বলছিস বিয়ে করবি না? তুই করবি না, তোর ঘাড় করবে। আরে তোকে তো বিয়ে আমিই করব। তাহলে বড় আম্মুকে কেন বললি তুই আমাকে বিয়ে করতে পারবি না? আরে আমি তো তোকে রাগানোর জন্য বলেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম তোকে রাগান্বিত অবস্থায় কেমন দেখায়। আমাকে রাগাতে তোর খুব ভালো লাগে তাই না? খুব ভালো লাগে। আবার সরি আর বলবো না। তাহলে বাবা মাকে আমাদের বিয়ের দিন ঠিক করতে বলি, কি বলিস? আমার তোর তর্স হয়েছে না। কবে যে তোর এই ঘর আসতে পারবো? যখন এই ঘরটা আমার নিজের হবে, আমি সব কিছু নিজের হাতে গুছিয়ে রাখবো। রাতে আমি তোর বুকে মাথা দিয়ে ঘুমাবো। বাব্বা মহারানী, আপনি তা তো একটু একটু ভাবতে হবে, দেখতে হবে না মহারাজের বউ হতে যাচ্ছে বলে কথা। কেটে গেল 3-4 দিন। আবিবার সাথে কোনো কথা হচ্ছে না। আমার ফোনে অনেকবার ট্রাই করেছি, কিন্তু যতবারই ফোন দিয়েছি ততবারই বলছে নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এতদিন হয়ে গেল, তবুও তার ঠিকানাটা জানি না। আমাদের যতবারই দেখা হয় আঙ্কেলের বাড়ি থেকেই। ভাবলাম আজকে আঙ্কেলের থেকে ঠিকানাটা নিয়ে আবিবার সাথে দেখা করে আসবো। বিকেলে আমার অফিস থেকে বাড়ি যাব, সেই সময় দেখি তানিশার ফোন। তানিশার সাথে বেশ কয়েকদিন যোগাযোগ হয় না। না, আমি তোমাকে ইচ্ছে করে যোগাযোগ করিনি। আজ একজনকে আমার মনের কথাটা জানাবো। ও তাই নাকি? তা কে সে? সেটা তুমি নদীর পাড়ে আসলেই বুঝতে পারবে। এখনই চলে আসো, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট অপেক্ষা করো, 10 মিনিটের ভিতরে আসতেছি। এদিকে তানিশা দাঁড়িয়ে আছে। এই যে ম্যাডাম চলে এসেছি। তো আর কাউকে তো দেখতে পাচ্ছি না। কেন, আর কে থাকবে এখানে? না, তুমি যে বলেছিলে কাউকে তোমার মনের কথা জানাতে চাও, তাই বললাম সে আসেনি। আরে বোকা, আমার মনের কথাটা তো তোমাকেই বলতে চাই। কি? আমাকে? হ্যাঁ, তোমাকেই বলার জন্য আমি এখানে এসেছি। তোমাকে অনেকদিন ধরে বলবো বলবো ভাবছি, কিন্তু বলার সাহস পাইনি। তাই আজ তোমাকে আমি আমার মনের কথাটা বলতে চাই। আমি তোমাকে ভালোবাসি। না, এবার মাথা ঘোরাচ্ছে মনে হচ্ছে। এবার সত্যি পড়ে যাব। সেদিন আফিফা, আজকে আবার তানিশা। হে আল্লাহ, তুমি কাদের পারলে আমাকে পেরলে? কি হলো তোমার? তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে আমি। আচ্ছা, তুমি আর আফিফা মিলে কি শুরু করেছো বলো তো? আফিফা আপুর আবার তোমার সাথে কি করলো? আফিফা ও কয়েকদিন আগে এসেছিল, এসে বলল সে নাকি আমাকে ভালোবাসে। কি বলছো তুমি এসব? আফিফা আপু এসেছিল তোমাকে প্রপোজ করতে, পরে তুমি কি বললে? দেখো তানিশা, তুমি আর আফিফা সব সময় আমার বন্ধু ছিলে, বন্ধুই থাকবে। আরে এটা তো তুমি জানতে যে আয়েশা আমাকে পছন্দ করে। সেটা তো জানতাম। কখনো এটা জানার চেষ্টা করেছো আমি তাকে ভালোবাসি কি ভালোবাসি না? একটা কথা শোনো, আমার আর আয়েশার বিয়ে ঠিক হয়ে গেছে। কি কি বলছো কি তুমি? হ্যাঁ তানিশা, আমি যা বলছি ঠিকই বলছি। আগামী শুক্রবার আমার আর আয়েশার বিয়ে। তোমার আর আয়েশার বিয়ে? সে কথাটা আগে বলতে পারোনি, তাহলে হয়তো আর এতটা কষ্ট পেতাম না। আচ্ছা যাই হোক, বাদ দাও। শুভকামনা রইল তোমাদের নতুন জীবনের শুরু করার জন্য। হয়তো তোমাকে নিজের করে পাবো না, কিন্তু বন্ধু হিসেবে তোমার পাশে থাকবো। এটাই তো আবার কম কিসের। চিন্তা করো না, আমি ঠিক সময় তোমাদের বিয়েতে হাজির হব। আসি তাহলে। তানিশা, তুমি যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকো তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার এখন কিছু করার নেই। হায় রে পাগল, এতে আবার ক্ষমা চাওয়ার কি আছে? আর আমরা তো বন্ধু নাকি? বন্ধুত্বের মধ্যে কোনো ধন্যবাদ সরি এসব চলে না। হয়তো তোমার কথায় কিছুটা কষ্ট পেয়েছি, কিন্তু আমি মানিয়ে নিতে পারবো। আর আমি আয়েশার চোখে তোমার প্রতি যে ভালোবাসা দেখেছি তা হয়তো আমি তোমাকে দিতে পারবো না। তোমার জন্য হয়তো বা আয়েশাই উপযুক্ত। সেদিন আফিফা, আজ আবার তানিশা। আমার সাথে কেন এসব হচ্ছে? তানিশা মুখে যতই বলুক, আমি বুঝতে পেরেছি সে কতটা কষ্ট পেয়েছে। বাসায় ফিরে আনমনে বারান্দায় বসে বাইরের আকাশটা দেখছিলাম।
কি হয়েছে, তোর মন খারাপ? পাশে তাকিয়ে দেখি আয়েশা আমার পাশে বসে প্রশ্নটি করলো। না, এমনি মন খারাপ হতে যাবে কেন? তোর মুখটা দেখে সেটা বোঝা যাচ্ছে যে তুই নিশ্চয়ই কিছু একটা নিয়ে মন খারাপ করে বসে আছিস। প্রথমে মনে করলাম তানিশাও আবিবার কথাটা আয়েশাকে বলে দেব, কিন্তু পরে ভাবলাম না থাক, কথাগুলো শুনে হয়তো আয়েশাও অনেক কষ্ট পাবে, তা সে না হয় সে কথাগুলো আমার মাঝেই থাক। পরের দিন একটি কাজের জন্য আমার দলের লোকজন সহ এক জায়গায় যাচ্ছিলাম। রাস্তার মাঝে দেখি একটি ছেলে তার কয়েকটি বন্ধু মিলে একটি রিক্সা চালকের সাথে কি যেন নিয়ে তর্কাতর্কি করছে। রিক্সা চালক মাথা নিচু করে চোখের পানি ফেলছে। জুয়েল, গাড়িটা থামাও। কেন ভাইয়া, কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, ছোটখাটো কোনো সমস্যা হয়েছে মনে হচ্ছে, তবে আমার নেই, বাইরে দেখতে পারছো। তারপর আমার ইশারায় জুয়েল বাইরের দৃশ্যটা লক্ষ্য করলো। তারপর সে গাড়িটা থামালো। শাহিন, গিয়ে দেখো তো কি হয়েছে। জি ভাইয়া, আমি এক্ষুনি যাচ্ছি। তারপর শাহিন গাড়ি থেকে বের হয়ে ঘটনাস্থলে গেল। কি ভাই এখানে? এখানে কি যা হবার হচ্ছে? তুই এখানে আসার কি? বলবো না, তুই কি করবি? তারপর ছেলেটির বন্ধুরা মিলে আস্তে আস্তে শাহিনের দিকে এগিয়ে আসছিল। দেখুন ভাই, এটা কিন্তু অন্যায়। আপনারা এতজন হয়ে একটা বাবার বয়সী লোককে এভাবে রাস্তার মাঝে খারাপভাবে গালিগালাজ করছেন। চাচা, এটা কিভাবে হলো? আমি জানি না বাজান, আমি রিক্সা নিয়ে ওইখানে খাড়াই আসছিলাম। সেই সময় এই মামারা আমার রিক্সার লগে ধাক্কা লাগাই দেয়। দেখছেন বাবা আমার রিক্সার কি অবস্থা হয়েছে? আমি গরিব মানুষ, আমার এই রিক্সা খান ছাড়া আমার পরিবারের খাওয়ান জোগাইব কিভাবে? এটা কিন্তু আপনারা ভীষণ অন্যায় করেছেন। কি করছি আর না করছি সেটা তোর কাছে থেকে শিখবো নাকি? বেশি নায়ক হতে আসিস না। দেখুন, আমার না খাওয়ার কোনো ইচ্ছা নেই। আপনি ওনারা যে ক্ষতিটা করেছেন তার ক্ষতিপূরণ দিন এবং তার কাছে ক্ষমা চান। দিলি তো আমার মাথাটা গরম করে। দাঁড়া 1 মিনিট, তোকে হাসপাতালে পাঠাইতে হবে মনে হচ্ছে। কাকে হাসপাতালে পাঠাবেন আপনারা? স্যার আপনি কে? হ্যাঁ আমি। এতক্ষণ কাকে হাসপাতালে পাঠানোর কথা বলছিলেন আপনারা? জানেন, আপনাদের আসল জায়গায় পাঠানোর ব্যবস্থা করছি। কোথায় স্যার? পুলিশ স্টেশন। না স্যার, দয়া করে আমাদের পুলিশের হাতে দিবেন না। না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি, ক্ষমা চাচ্ছি আপনার কাছে। আমার কাছে ক্ষমা চাইবে কোনো লাভ নেই। যদি চাচা আমাকে ক্ষমা না করে তাহলে আমার কাছেও ক্ষমা পাবেন না। আপনারা আগে ওনার কাছে ক্ষমা চান। আপনারা আর যে ক্ষতিটা করেছেন তার ক্ষতিপূরণ তাকে দিন। মামা, এই নিন টাকাটা রাখুন। আপনার রিক্সার যে ক্ষতি হয়েছে তা এই টাকাটা দিয়ে সারিয়ে নিন। প্লিজ আমাদের ক্ষমা করে দিন, নইলে আমাদের জেলে যেতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, তোমাকে ক্ষমা কইরা দিলাম। ঘটনা ঘটেছিল ঠিক একটি মোড়ের উপর। এখানে ট্রাফিক পুলিশ থাকার কথা, কিন্তু তারা কোথায়? অবস্থাটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে হচ্ছে দেখছি। তারপর যেখানে ট্রাফিক পুলিশ থাকে সেই স্থানটিতে গেলাম। গিয়ে দেখি সেখানকার ট্রাফিক পুলিশ পরে ঘুমাচ্ছে। এই হলো আমাদের দেশের আইন শৃঙ্খলতা বাহিনীর অবস্থা। স্যার আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছিলেন আপনি এতক্ষণ? না মানে স্যার, দেখুন, আমি আপনার কোনো কৈফিয়ত শুনতে চাই না। আপনাদের সামনেই 4 জন ছেলে একটি বৃদ্ধ রিক্সা চালককে এইভাবে হেনস্থা করছে, অপমান করছেন। আপনারা কি করছেন? এটা কি আপনাদের ডিউটির মধ্যে পড়ে? রাস্তাঘাটে কোনো বিপদ আপদের জন্য সব সময় আপনারা আছেন, কিন্তু আপনারা যদি এভাবে আপনাদের দায়িত্ব পালন করেন তাহলে রাস্তাঘাটের অবস্থাগুলো কি হবে বুঝতে পেরেছেন? এভাবে যদি ডিউটি করতে থাকেন তাহলে এমনভাবে গরিবদের সবসময় লাঞ্ছনা করা হবে। সেটা কি আপনারা চেয়ে দেখবেন? এটা কি আপনাদের ডিউটি? অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দিন। সত্যি বলছি, আর কোনোদিন এমন ভুল করব না। এখন থেকে দায়িত্বশীলভাবে আমি আমার দায়িত্বটা পালন করব। মনে থাকবে তো? তারপর সেখান থেকে চলে গেলাম আমার কাজটিতে। মন্ত্রী সাহেব আমাদের দেখা করতে বলেছিলেন। আমি নতুন এমপি পদে দায়িত্ব নিয়েছি, সেজন্য কিছু আলোচনা করার জন্য ডেকেছিলেন, যেন আমি সবসময় দায়িত্বশীল মানুষ হয়ে কাজ করি। বাড়ি গেলাম। বাড়ি গিয়ে অবাক না হয়ে পারলাম না। আবিবা আবার কখন এলো? আবিবা, আয়েশা ও মা মিলে গল্প করছে আর হাসাহাসি করছে। আবিবাকে দেখে মনে হচ্ছে না যে সে কষ্টে আছে। আফিফা, তুমি এখানে? হ্যাঁ তুমি কখন এলে? আমি তো অনেকক্ষণ আগে এসেছি। এসেই শুনলাম তুমি নাকি
কোনো একটা কাজে বাইরে গিয়েছো, তাই তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। যাক, ভালোই হয়েছে। তবে এই কয়দিন তোমাকে ফোন দিলাম, তোমার ফোন বন্ধ ছিল কেন? আসলে মনটা ভীষণ খারাপ ছিল, যার জন্য ফোনটা অফ করে রেখেছিলাম। মনটা নিশ্চয়ই আমার জন্যই খারাপ ছিল, তাই না? আমি আমার ভুলটা অনুভব করতে পেরেছি। সেদিন তোমার সাথে যেভাবে আচরণ করেছিলাম তার জন্য অনেক দুঃখিত। তোমার সাথে অমন রাগ দেখিয়ে চলে যাবার পর আমারও ভীষণ কষ্ট লেগেছিল। সরি অভি, আমি না হয় সারা জীবন তোমার বন্ধু হয়ে থাকবো। দোয়া করি তুমি আয়েশাকে নিয়ে সুখে থাকো। ধন্যবাদ, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এই জন্য আমি অনেক খুশি। আমাদের বিয়ের ব্যাপারে আয়েশা নিশ্চয়ই তোমাকে কিছু বলেছে? বলেছি, চিন্তা করো না, আমি বিয়ের দিন ঠিক সময়ে উপস্থিত থাকবো। হুম, তা বললে হবে না। তানিশা ও তোমাকে বিয়ের আগের দিন এখানে উপস্থিত থাকতে হবে। তোমরা না থাকলে আমার বউটাকে সাজাবে কে? আচ্ছা ঠিক আছে, আমরা বিয়ের আগের দিনই উপস্থিত থাকবো। এবার খুশি? আস্তে আস্তে ঘনিয়ে এলো বিয়ের দিন। আজ আমার আর আয়েশার বিয়ে। তানিশা ও আবিবা, রনি, নূপুর সবাই কালকেই চলে এসেছে। আঙ্কেল আন্টি আজকে আসবে। চারিদিকে শুধু আনন্দিত মুখরিত পরিবেশ, কিন্তু সেটা যেন বেশিক্ষণ রইল না। আয়েশাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল সে? কি বলছো কি তুমি মা? আয়েশা কোথায় গেল? কাউকে কিছু না বলে, তাও আবার এমন সময়ে? আমি জানি না, পুরো বাড়িটা তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও পেলাম না। আবার কেউ কিছু বলতেও পারছে না। যেখান থেকে পারিস আমার মেয়েটাকে খুঁজে এনে দে। মা তুমি শান্ত হও, কান্নাকাটি করো না, আমি দেখছি। আর কিছুক্ষণ পরই আমার ফোনটা বেজে উঠল। একটা অচেনা নাম্বার। ফোনটা রিসিভ করলাম। কি রে, কেমন লাগছে হবু বউকে? খুঁজে পাচ্ছিস না তাই না? আরফিন তুই? যা বাবা, অচেনা নাম্বার থেকে ফোন দিলাম তাও চিনে ফেললি? যাক, ভালোই হয়েছে। আর শোন, তোর হবু বউকে খোঁজাখুঁজি করার দরকার নেই, সে আমার কাছেই আছে, সযত্নে আছে। আরফিন তুই যদি আয়েশার কোনো ক্ষতি করেছিস তো আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। আরে ছি ছি, কি বলছিস তুই? আমি আমার হবু ভাবিকে কিছু করতে পারি? তার কোনো ক্ষতিই আমি করিনি, আর করবও না। শুধু তোকে একটু কাজ করতে হবে, যার জন্য তোকে এখানে আসতে হবে। কি কাজ বল? সেটা নয় এখানে আসলেই জানতে পারবি। আগে তো আয়, তারপর। আর বেশি চালাকি করিস না। পুলিশ কিংবা বডিগার্ড নিয়ে আসার ভুল কখনো করিস না, তাহলে তোর হবু বউ সারা জীবনের জন্য তোর থেকে আলাদা হয়ে যাবে। না না, এটা একদমই করবি না। আমি কাউকে নিয়ে যাব না, আমি একাই এসেছি। কোথায় আসতে হবে বল, আমি এক্ষুনি যাচ্ছি। এই তো গুড বয়, এই ঠিকানায় চলে আয়, আমি তোর অপেক্ষায় থাকলাম। তারপর আরফিনা ফোনটা কেটে দিল। কি রে, কি হলো? কে ফোন করেছিল? মা তোমরা থাকো, আমি এক্ষুনি আসছি। কিরে তুই কোথায় যাচ্ছিস বাবা? বাবা আমি আসছি, এক জায়গায় যাচ্ছি। না, তোমাদের যাবার দরকার নেই, তোমরা এখানেই থাকো, আর প্রয়োজন হলে আমি ডেকে নিব। তারপর চলে গেলাম আরফিনের দেওয়া ঠিকানায়। গিয়ে দেখি একটি পরিত্যক্ত বিল্ডিং, যেখানে কেউ থাকে না। পুরো বিল্ডিংটা অন্ধকারে চেয়ে আছে। সেই সময় কিছু ছেলেকে দেখতে পেলাম। তারা আমার কাছে এলো এবং ভালোভাবে চেক করে দেখলো কোনো অস্ত্র নিয়ে এসেছে কিনা। তারপর আরফিনের কাছে নিয়ে গেল। ওয়েলকাম মিস্টার অভি, আপনাকে আমার এলাকায় স্বাগতম। আরফিনের কথায় কান্না দিয়ে পাশে তাকিয়ে দেখি সে আয়েশাকে দড়িতে বাঁধা মুখটা একটি কাপড় দিয়ে আটকানো আছে। আমি দেখে সেই আয়েশার কাছে ছুটতে যাব। না না, একদমই নয়। এখন কাছে আসার চেষ্টা করিস না। আগে কাজ, তারপরে তাকে নিয়ে যাবি। অভি, অভি তুই এসছিস? প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে যত দ্রুত সম্ভব এখান থেকে নিয়ে যাব। বল আরফিন, আমাকে কি করতে হবে? তোকে বেশি কিছু করতে হবে না, তুই শুধু তোর জায়গা থেকে পদত্যাগ করবি। আর এই নে তার কিছু কাগজ, এইগুলোতে সাইন করে দে। না অভি, এগুলোতে তুমি কিছুতেই স্বাক্ষর করো না। তুমি তোমার দেশের কথা ভেবে গরিব মানুষের কথা ভাবো। তুমি যদি পদত্যাগ করো তাহলে তাদের কি অবস্থা হবে ভেবে দেখেছো? প্লিজ। আমি যে কাজটিতে স্বাক্ষর করতে যাবো ঠিক সেই সময় গোলাগুলি শব্দ হয়।
এগুলো কি হচ্ছে অভি? তুই আমার সাথে এভাবে গেম খেললি? কেন, এতে অন্যায় কি আছে? তুই আমার সাথে কতবার কি করতে গেছিস সেগুলো আমি সব কিছুই মনে রেখেছি। আর আমি জানতাম তুই এটা এমনই একটা কাজ করাবি যার জন্য আমি সবকিছু প্রস্তুতি নিয়ে রেখেছি। তুই কিন্তু এটা ঠিক করলি না, বলে দিলাম। তারপর আরফিন তার দলবল নিয়ে পালাতে চেষ্টা করলো, কিন্তু পুলিশ তাদেরকে ধরে ফেলে। শুধু আরফিন আর দু একজন তার সাথে পালাতে সক্ষম হয়। আমি আরফিনকে ধরার জন্য যেতে পারলাম না। এখানে আয়েশার এই অবস্থা, তাকে ছাড়া কিভাবে তার পিছু ধাওয়া করব? তাই পুলিশরা গেলেন তাদের ধরতে। এদিকে আমি আয়েশাকে নিয়ে বাড়ি থেকে রওনা হলাম। আয়েশা আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তুই যদি এখানে না আসতি তাহলে হয়তো আর ফিরে পেতি না। চুপ, একদম চুপ, আর এই কথা মুখে আনবি না। তুই কেন আসতে গেলি? যদি ওরা তোর কোনো ক্ষতি করে দিত? তোকে এত বড় বিপদে রেখে কিভাবে আমি চুপ করে থাকতে পারি বল? তোকে ছাড়া যে আমি অচল, তোকে কিছুতেই হারাতে দিতে পারি না আমি, সেটা যত বড়ই বিপদ হোক। আচ্ছা তুই বলতো, তোকে কিভাবে ওরা নিয়ে গেল বাড়িতে এত মানুষ থাকতে? আমাকে সাজিয়ে রেডি করে যখন তানিশা ও আপু বাইরে গেল, তখন আমার ফোনে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে। আর আমি রিসিভ করলে বলে, তোর নাকি খুব বিপদ, আমাকে তাড়াতাড়ি যেতে বলে এবং বাড়ির কাউকে যেন না জানায় সেটা বারণ করেছে। তারপর সবার চোখে ফাঁকি দিয়ে বাড়ি থেকে বের হয়ে আসি। তারপর একটি অটোতে উঠি। প্রথমে আমি চিনতে পারিনি, তারপর তার ফোনের কথোপকথনে বুঝতে পারলাম এটা তাদেরই লোক, কিন্তু আমি নামতে চাইলে ব্যর্থ হই। তারপর সে লোকটি আমাকে এখানে নিয়ে আসে। তারপর আমাকে কি যেন একটা স্প্রে মারে। তারপর আমি আর কিছুই জানি না। যখন চোখ খুলি তখন তোকে সামনে দেখতে পাই। তুই কি পাগল? তুই যাচাই করে নিবি না অচেনা লোকটি সত্যি বলছে না মিথ্যা? আরে আমার যদি বিপদই হতো তাহলে সে কেন বাড়ির সবাইকে জানাতে নিষেধ করবে? এটা তোর ভাবা উচিত ছিল। আমি সেই পরিস্থিতিতে ছিলাম না। আমার শুধু একটা কথাই মাথায় ঘুরছিল, তোকে কিভাবে বিপদ থেকে রক্ষা করা যায়। কিন্তু আমি তো আর এত কিছু জানতাম না। আমাকে ক্ষমা করে দে, আমার জন্য তোকে এত কিছু ছুটোছুটি করা লাগলো, তাও আবার আজকের এই দিনে। আচ্ছা যা হবার হয়েছে সেটা নিয়ে আর চিন্তা বাড়িয়ে লাভ নেই, বাড়ি চল। তারপর অনেক ঝুট ঝামেলা শেষে আমাদের বিয়েটা হয়ে যায়। রাত্রের দিকে জানতে পারি পুলিশ নাকি আরফিন ও বাকি দুজনকে ধরতে সক্ষম হয়েছে। যাক, ভালোই হলো। 5 বছর পর এখন আমি এমপি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছি। শুধুমাত্র নিজের দায়িত্বশীলভাবে কাজ করা ও সকল মানুষের ভালোবাসার মাধ্যমে মন্ত্রী হবার পর দেশের চিত্রটা অনেকটাই পাল্টে দিয়েছে, যেটা আমার ছোট থেকেই স্বপ্ন ছিল। আমি সবসময় চেয়েছিলাম আমাদের মতো গরিবদের যেন আর অনাহারে না মরতে হয়। গরিব, বেকার, শিক্ষিত যুবকদের চাকরির পিছনে বেশি ছোটাছুটি না করতে হয়। বাবাই তুমি কোথায়? আমরা তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি, আর তুমি আসছো না? মামুনি, আমি একটু কাজে আটকে গেছি, প্লিজ তোমরা তোমার দাদু দাদি ও আম্মুর সাথে খেলা করো, আমি ঠিক চলে আসবো মা। তারপর মেয়েটা ফোনটা রেখে দিল। আপনাদের তো বলা হয়নি আমরা রায়সার সন্তান হলো স্নিগ্ধ ও স্নিগ্ধা। আমাদের যমজ সন্তান হয়েছে। তা স্নিগ্ধা বায়না ধরেছে তাদের জন্য চিপস চকলেট নিয়ে যেতে। নিয়ে গেলাম। কলিং বেল বাজানোর সাথে সাথে দরজা খুলে দিল। বাব্বা, এত ফাস্ট কলিং বেল! বাজাতে না বাজাতে দরজা খুলে দিলে। তোমার ছেলে মেয়ে তো তুমি আসছো শুনে দরজার কাছে বসেছিল, কিছুতেই সেখান থেকে সরাতে পারছিলাম না, আর তাই এত তাড়াতাড়ি দরজা খুলে দিল। বাবাই জানো, তুমি না চলে যাওয়ার পর আম্মু খালি বকা দেয় আমায়। আমি খুব পচা। ওরে দুষ্টু, এখন বাবার কাছে বিচার দেওয়া হচ্ছে তবে রে। তারপর আয়েশা তাদের তেড়ে আসলে দৌড়ে এসে আমার বুকের ভিতর দুজনে লুকিয়ে পড়ে। আচ্ছা আচ্ছা হয়েছে, কাজে থেকে এসেছি, খুব ক্লান্ত লাগছে, খেতে দাও, খেয়ে বিশ্রাম নিব। আচ্ছা বসো, আমি খেতে যাচ্ছি। স্নিগ্ধা, তোমার বাবা ক্লান্ত, এখন তাকে বিশ্রাম নিতে দাও। তোমরা দাদি দাদুর সাথে গিয়ে খেলা করো। আচ্ছা আম্মু। এই দেখো তোমাদের জন্য কি নিয়ে এসেছি। ওয়াও, চকলেট, চিপস, ধন্যবাদ বাবাই। তারপর দুজন দুই গালে চুমু দিয়ে চলে গেল দাদু দিদার কাছে। খেয়ে বিশ্রাম নিচ্ছিলাম, ঠিক সে সময় প্রধানমন্ত্রীর ফোন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার রবি, আপনার কাজটা অসাধারণ হয়েছে, অনেক ভালো একটা কাজ করেছেন। আপনার মতো কাউকে দলে পেয়ে ধন্য হয়ে গেছি। আশা করি সবসময় আপনার কাজটা দায়িত্বশীলভাবে করবেন। জি স্যার, অনেক ধন্যবাদ, এটা আমার কর্তব্য, আর আমি আমার কর্তব্য থেকে কখনো বিমুখ হব না। আর দোয়া করবেন স্যার, আমি যেন সবসময় আপনার মতো দেশের সেবা করতে পারি।